হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। সকলকে শুভরাত্রি। আর তো সন্ধ্যা নয়, রাত্রিতে এসে গেছি আমরা। রাত্রি, ঘড়ির কাঁটা এখন আমাদের বলছে রাত্রি 10টা 2। আহ একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? আমাদের এই ক্লাসগুলো রাত্রি 10টার সময় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠান আয়োজন করেছে সমাজের ক্লাস। কিসের ক্লাস? সমাজের ক্লাস। আহ, যে বিষয়টা আমাদের কাছে, বিশেষ করে আমরা যারা সংস্কৃত ছাত্রছাত্রী আছি, সেই এইচএস থেকে আমরা পড়া শুরু করেছি সমাজ। এইচএস গেছে, গ্রাজুয়েশন গেছে, মাস্টার্স গেছে, তারপর কতটা বছর পেরিয়ে গেছে। এখন যে আমরা চাকরির পরীক্ষাতে আসছি, এখনো আমাদের সমাজ পড়তে হচ্ছে। আর সব থেকে ভয়ের যেটা জায়গা হচ্ছে সংস্কৃত ব্যাকরণের, সেটি হচ্ছে আমাদের সমাজ। একদম গ্রাজুয়েশন থেকে শুরু করে, মাস্টার্স থেকে শুরু করে, চাকরি লেভেল পর্যন্ত সমাজ আমাদের আর পিছু ছাড়ছে না। যেখানেই যাচ্ছি সেখানেই সমাজ। কথাতেই বলে সমাজ শেষ করতে নাকি লাগবে 9 মাস, তাই না? এরকম আমাদের শুনেছি, ছোটবেলায় আমরা এই কথাগুলো শুনতাম, এবং আমরা যখন পড়াশোনা শুরু করেছি তখন আমরা এটাও দেখেছি। সত্যি এত বড় একটা সিলেবাস, এত কিছু মনে রাখতে হবে, এত সূত্র মনে রাখতে হবে, 6 মাস আমাদের চলে যাবে, আর আমাদের পরীক্ষার জন্য সময় আছে মাত্র 3 মাস, তাই না? তাহলে এই 3 মাসের মধ্যে আমরা সমাজটাকে শেষ করব কি করে? এখন সমাজ যেভাবে তো পড়লে হবে না। পরীক্ষাতে এই সমাজ থেকে দুটো বা তিনটে কিন্তু প্রশ্ন এসে থাকে, এসএসসি পরীক্ষাতে দুটো বা তিনটে প্রশ্ন আসবেই। একটা হয়তো নির্ণয় করতে দেবে, বা বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন হতে পারে এই সমাজ থেকে। এখন তোমাদের মধ্যে যেটি সব থেকে ভয়ের জায়গা, যে পরীক্ষার হলে ঠিক মানে কম সময়ে আমরা এই সমাজটাকে কিভাবে চিনবো, বা আমরা কম সময়ের মধ্যে, আমাদের হাতে তো বেশি সময় নেই, মাত্র 3টে মাস সময় আছে, এই 3 মাসের মধ্যে পুরো সমাজটাকে আমরা কিভাবে রপ্ত করব। এ নিয়ে তোমাদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন, প্রচুর জন যারা বিশেষ করে আমার সাথে কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো, কথা বলো, তাদের একটাই বিষয়, স্যার সংস্কৃত ব্যাকরণটাতে খুব দুর্বল আছি। এই জায়গাটাতেই স্যার সব থেকে ভয়ের জায়গা আমাদের। তাই স্যার আপনারা সংস্কৃত ব্যাকরণটাকে ভালোভাবে পড়াবেন তো? মানে প্রচুর প্রশ্ন, এই সকাল থেকে যদি 50টা প্রশ্ন আমি ছাত্রছাত্রীদের থেকে পেয়ে থাকি, তার মধ্যে 30টা প্রশ্ন আমি পাচ্ছি সংস্কৃত ব্যাকরণটা স্যার পড়াবেন তো ভালো করে। কোন কোন স্যার পড়াচ্ছেন সংস্কৃত ব্যাকরণ আপনাদের কাছে? তো সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা এখানে প্রায় 185, থ্যাংক ইউ, সংস্কৃত জগতের প্রায় 185-86 হয়ে গেছে। 186 জন ছাত্রছাত্রী তোমরা জয়েন করেছো, বা অনেকেই হয়তো সিনিয়র আছেন আমাদের থেকে। তোমাদের প্রত্যেককেই বা আপনাদের প্রত্যেককেই আমরা বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠানের তরফ থেকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আর তোমরা তো জানো আজকের ক্লাসের আমাদের এক্সপার্ট কে আছেন। আমাদের ক্লাসের যিনি এক্সপার্ট আছেন, তিনি হচ্ছেন আমাদের মোটামুটি এখন আমরা একটা পরিচিত মুখ রূপে চিনে গেছি, তাই না? সকলের কাছে অত্যন্ত প্রিয় একজন স্যার হয়ে উঠেছেন অধ্যাপক প্রসেনজিৎ দত্ত স্যার। পিএসসির মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের যে নিয়োগ পরীক্ষা হয়, সেখানে তিনি 1 র্যাঙ্ক করেছিলেন, তাই না? এটা একটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের কাছে, যে ওনার মতো মানুষের কাছ থেকে আমরা আজকে কিছু শিখতে পারবো। শুধু তাই নয়, আমাদের কাছে উনি কিন্তু অলরেডি রেগুলার ব্যাচে কিন্তু প্রত্যয় শেখাচ্ছেন। এক একটা প্রত্যয় আমরা 2-1টা প্রত্যয় ইউটিউবে দিয়ে রেখেছিলাম ফ্রি ভিডিও হিসাবে, দেখছি প্রায় 3000-4000 ছেলে মেয়ে কিন্তু ওনার ক্লাসগুলো দেখছেন, এবং প্রত্যেকেই প্রশংসা করছেন, এক্সিলেন্ট স্যার, দারুণ পড়াচ্ছেন। তো চলো আমরা একদম সময় আর নষ্ট করব না, তোমাদেরকে আমি আরো একবার আমার তরফ থেকে, ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠানের তরফ থেকে আমি স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমাদের যিনি আজকের এক্সপার্ট আছেন অধ্যাপক প্রসেনজিৎ দত্ত স্যার, স্যারকে আমি আজকের ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের মূল যে আলোচনার বিষয়, সেই বিষয়টি আলোচনা করার জন্য পুরো প্ল্যাটফর্মটি তুলে দিচ্ছি স্যারের হাতে। ওকে, থ্যাংক ইউ। তবে প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, যেহেতু আমরা প্রায় 200 জন ছাত্রছাত্রী যুক্ত হয়েছি, প্রত্যেকের কাছে একটা অনুরোধ,
আপনারা স্যার যখন পড়াবেন তখন কোনো প্রশ্ন করবেন না প্লিজ, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। আপনারা যার যেখানে ডাউট হবেন, মানে ডাউট তৈরি হবে, সেগুলো আপনারা লিখে রাখবেন। যখন স্যার বলবেন যে তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা বলো, বা তোমরা হ্যান্ড রেজ করে রাখবে, স্যার প্রত্যেকের প্রশ্ন নেবে। তাতে যদি রাত্রে আমাদের 11টা ছাড়িয়ে গিয়ে যদি 12টা হয়, আমরা তাও থাকবো তোমাদের জন্য। শুধু এটুকু অনুরোধ, মাঝে কেউ প্রশ্ন করবে না, কারণ 211, থ্যাংক ইউ 211 জন ছাত্রছাত্রী আমরা যুক্ত হয়েছি। স্যারকে যদি কন্টিনিউ আমরা প্রশ্ন করতে থাকি তাহলে আমরা মূল জায়গাতে পৌঁছাতে পারবো না। শেষ আরেকটা অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওগুলো একটু মিউট করে রাখবেন, এবং আমাদের যে মাইক রয়েছে সেটিও মিউট করে রাখবেন। এই দুটো বা তিনটে অনুরোধ আপনারা আমাদের রাখবেন, এবং আশা করি আপনারা আজকের ক্লাসে আমাদেরকেও সহযোগিতা করবেন। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা এবার শুরু করি। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ ডক্টর নিমাই রশিদ স্যারকে। আমার তো অনেক অনেক প্রশংসা উনি করেছেন। এবার যত বেশি প্রশংসা হবে দায়িত্ব তত বেশি বেড়ে যায়। প্রশংসা কম হলে এক্সপেকটেশনও কম থাকে, দায়িত্বও কম থাকে। আর প্রশংসা বেশি হলে দায়িত্বও বেড়ে যাবে, এবং আমার নিজের যে বেস্ট তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করতে হবে। যাই হোক, মূল বিষয়ে চলে আসি। আজকে সমাস সম্পর্কে আলোচনা করব, কিন্তু তোমরা জেনে গেছো সমাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব, কারণ বিস্তৃত আলোচনা করলে ঠিকই সমাস পড়তে অনেকটাই সময় লাগে। 6 মাস 9 মাস না লাগুক, টানা যদি পড়া হয় সমাস অন্তত মাস 3 অন্তত লাগে। মোটামুটি যদি ধরে ধরে, মোটামুটি খুব ভালো না, মোটামুটি যদি আমাদের ধরে ধরে পড়তে হয় এবং বুঝে বুঝে পড়তে হয়। যাই হোক, আমরা অতটা ধরে ধরে বুঝে বুঝে হয়তো আজকে পড়বো না, কিন্তু এসএসসির জন্য যতটুকু লাগে ততটুকু না পড়ে ছাড়বো না, যাতে আমার এসএসসির কাজটা আমার 100% হয়, সেই দিকে নজর দিয়ে আমরা কিন্তু আজকের বিষয়বস্তু চালু রাখবো। এবং কত সহজে, কত অল্প সময়ে আমি সমাজটা কভার করতে পারি, সেই দিকে আমি নজর রেখে আজকের পড়ানোটা আমি পড়বো। এবং খুব ডেপথে আমি যাব না, কারণ এসএসসিতে সমাসের জন্য খুব ডেপথ প্রয়োজন নেই। খুব ডেপথে যাওয়া মানে সময় নষ্ট করা, আর এখন টাকার থেকেও দামি হচ্ছে সময়। সুতরাং সময়ের দিকে মাথায় রেখে আমরা এগিয়ে যাব। আচ্ছা, আমি পিপিটিটা চালু করছি। ওকে, হ্যাঁ, কে প্রশ্ন করছো শুরুতেই? আচ্ছা, অনেকের মাইক অন আছে, প্লিজ মাইক গুলো আপনারা বন্ধ করবেন, কারণ আপনার জন্য বাকিদের অসুবিধা হবে। থ্যাংক ইউ। স্ক্রিনে দেখা যাচ্ছে, আশা করি। আমি শুরু করি সময় নষ্ট না করে। আচ্ছা দেখো, আজকে আমরা কোন কোন বিষয়গুলি আলোচনা করব, এখানে সংক্ষেপে লেখা রয়েছে যে আজকের আলোচ্য বিষয় কি হচ্ছে, 2016 সালে সমাসের থেকে কি কি প্রশ্ন এসেছে বা কেমন ধরনের প্রশ্ন এসেছে। তারপর আমরা দেখব সমাজ থেকে কটি প্রশ্ন এসেছে, এবং এরপরে চলে আসবে সমাসের মূল বা কাকে বলে, সমাসের প্রকারভেদ কি, এবং সংক্ষেপে প্রত্যেকটা সমাসের মনে রাখার কৌশল। যতটা আজকে সময়ের মধ্যে করতে পারি ততটুকু দেখবো, পুরোটা হয়তো আজকে সময়ের মধ্যে হবে না, যতটুকু হয় আমরা ততটুকু দেখব। এবার এখানে দেখো একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যানালাইসিস অফ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। সমাজ থেকে ব্যাকরণের সব জায়গা থেকে কতগুলি করে প্রশ্ন এসেছে সেটা এখানে দেওয়া রয়েছে। সমাজ থেকে কটি কোশ্চেন এসেছে দেখো, এখানে লেখা রয়েছে সমাজ থেকে 3টি প্রশ্ন এসেছে। সমাজ থেকে 3টে প্রশ্ন, একা সমাজ থেকেই 3টে প্রশ্ন এসেছে। তো 3টে প্রশ্ন কিন্তু কম নয়, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, একটা একটা কোশ্চেনও গুরুত্বপূর্ণ, একটা প্রশ্ন এলেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে 3টে প্রশ্ন এসেছে মানে কম গুরুত্বপূর্ণ বিষয় নয়। 3টের জায়গায় 4টে প্রশ্ন হতে পারে, তাই না? অনুবাদেও সমাস লাগতে পারে, অশুদ্ধি সংশোধনেও সমাসের প্রয়োগ হতে পারে। সুতরাং সমাস মানে যে শুধু সমাস থেকে প্রশ্ন হবে তা নয়, সমাসের জন্য সমাসের প্রশ্ন তা নয়, অশুদ্ধি সংশোধন বা অনুবাদ এই জায়গাগুলোতেও কিন্তু কাজে লাগতে পারে।
তাহলে সমাস থেকে কি কি প্রশ্ন এসেছে একবার দেখে নিই। এগুলো দেখবো কেন? কারণ এইগুলো দেখলে আমার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে কোন কোন এরিয়া থেকে গতবারের প্রশ্ন এসেছে, তাহলে আমি কোন কোন এরিয়া বেশি করে পড়বো, আর কি ধরনের প্রশ্ন এসেছে তাহলে সেই ধরনের প্রশ্নই বেশি করে প্রশ্ন করবো, অপ্রয়োজনীয় প্রশ্নই পড়বো না, সময় নষ্ট করবো না। আচ্ছা, তাহলে সমাজ থেকে কি কি প্রশ্ন হতে পারে? এক হচ্ছে সমাস বিষয়ক সাধারণ জ্ঞান। সমাস বিষয়ক সাধারণ জ্ঞান মানে কি? সমাসের জেনারেল ইনফরমেশন, মানে সমাস কাকে বলে, কত প্রকার, প্রত্যেকটা সমাসের একটা কিছু বেসিক ইনফরমেশন থাকে। যেমন কর্মধারয় সমাস কাদের সঙ্গে কাদের সমাস হয়, বিশেষ্য বিশেষণের সমাস। দ্বিগু সমাস কার সঙ্গে কার সমাস হয়, সংখ্যাবাচক শব্দের সঙ্গে একটি বিশেষ্য পদের সমাস হয়, সংখ্যাবাচক বিশেষণ থাকে। দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। কর্মধারয় সমাসের ভাগ কি, উপমিত কর্মধারয় সমাসে কে থাকে কে থাকে না, মানে উপমান থাকে না উপমিত থাকে, কে থাকে না, এই ধরনের প্রশ্ন বেসিক প্রশ্ন। চারটে দ্বন্দ্বে চয়ের কটা অর্থ, কোন কোন অর্থে সমাস হয়, এগুলো হচ্ছে বেসিক প্রশ্ন। এই বেসিক প্রশ্ন কিন্তু একটা আসতেই পারে, পুরনো পুরনো সালের প্রশ্নে কিন্তু আসতো, 2016 সালে আসেনি, কিন্তু পুরনো সালের প্রশ্নে কিন্তু সমাসের এই ধরনের প্রশ্ন কিন্তু হতো। তাহলে সেইটাও কিন্তু আমরা মাথায় রাখবো, শুধু 2016 ভাবলে হবে না। প্রতিটি সমাসের একটা দুটো করে সূত্র পড়তে হবে। প্রত্যেকটা সমাসের একটা দুটো সূত্র মানে সংক্ষেপে প্রধান প্রধান যে সূত্রগুলি আছে, সেই প্রধান প্রধান সূত্রগুলি আমাকে কিন্তু পড়তেই হবে। আজকে আমরা সূত্র পড়বো না, কিন্তু সমাসের সূত্রগুলি আমাকে একটা, যেমন ধরো কর্মধারয়ের একটা প্রধান সূত্র পড়তে হবে, দ্বন্দ্ব সমাসের একটা প্রধান সূত্র পড়তে হবে, একটা বা দুটো যদি সূত্র থাকে সেই দুটো পড়তে হবে। তৎপুরুষ সমাসের মধ্যে অনেক সূত্র রয়েছে, সব সূত্র পড়তে হবে না। বহুব্রী সমাসের একটা দুটো সূত্র আছে, পড়তে হবে। তো এই একটা দুটো সূত্র একটু পড়তে হবে, কারণ ওগুলো হচ্ছে প্রধান সূত্র। অনেক সময় সূত্রটা তুলে দিয়ে বলতে পারে, দেবে না, আমি সূত্রের প্রসঙ্গে আসবো না, সূত্রটা তুলে দিয়ে যদি সূত্রটা তুলে দেয় বলে কোন সমাসের সূত্র, সেইটা যেন আমার হাতের থেকে বেরিয়ে না যায়, এই জন্য একটা দুটো সূত্র কিন্তু পড়তে হবে। আজকে আমরা সূত্র ধরে পড়বো না, কিন্তু তোমরা যখন পড়বে অন্তত একটা থেকে দুটো, কোন কোনগুলো প্রধান সূত্র আর প্রধান সূত্র সেগুলো আমরা পরে যখন ডেপথ ক্লাস হবে তখন আলোচনা করব। আচ্ছা, ব্যাস বাক্য সহ সমাসের উদাহরণ, এটা হচ্ছে মেইন জায়গা, এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন কিন্তু আসে, ব্যাস বাক্য সহ সমাস। কি ধরনের প্রশ্ন এসছে দেখা যাক। বহুব্রী সমাসের উদাহরণ হলো, একটি বহুব্রী সমাসের উদাহরণ দিতে বলেছে, চারটে অপশন দিয়ে দেবে, দিয়ে বলো কোনটি বহুব্রী সমাস। অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো, ঠিক একই রকম ভাবে চারটি সমাসের উদাহরণ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কোনটি অব্যয়ীভাব সমাস। অপশন আছে, জাস্ট তোমায় চিনতে হবে কোনটি অব্যয়ীভাব সমাস। আর হচ্ছে বধূবরম পদের সমাস হলো, বধূবরম পদের সমাস কি এটা জিজ্ঞাসা করা হয়। তার মানে যে কোনো একটা পদের ব্যাস বাক্য দিতে হবে, ব্যাস বাক্য দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এটা কি সমাস হয়েছে, কোন প্রকার সমাস হয়েছে, সমাসের নাম কি। একটা সেকেন্ড দাঁড়াতো। তাহলে এইগুলো আমাকে জানতে হবে। তাহলে আমি প্রশ্নের ধরনটা আমি এখান থেকে কিন্তু জেনে গেলাম যে প্রশ্নের ধরন কি রকম হয়েছে 2016 সালে। তাহলে দেখো খুব ডেপথে কিন্তু যায়নি, সূত্র কিন্তু চাইনি, তো আমাকে সেইভাবেই কিন্তু পড়ার টার্গেট নিতে হবে, কারণ আমার সময় অনেক কম। শুধু সমাজ পড়লে তো আমার হবে না, সমাসের সঙ্গে সঙ্গে আমাকে আরো অনেক কিছু পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, বাড়িতেও নিজেকে পড়তে হবে, সেইগুলোর জন্য আমাকে সময় বের করতে হবে। তাহলে যতটা সংক্ষেপে আমরা সমাজ পড়তে, বা পড়ার স্টাইলটা কি হবে, বাড়িতেও যদি নিজে নিজে পড়ো তাহলে তার স্টাইলটা কি হবে, একা একা যাতে পড়তে পারো তার ধরনটা কি হবে, আমরা তো আছি সঙ্গে দেখিয়ে দেওয়ার জন্য, নিজেও যাতে পড়তে পারো সেই স্বাবলম্বী করে তোলার জন্য কিন্তু আমি আজকে যতটা পারবো চেষ্টা করব। নেক্সট, আচ্ছা সমাস কি, তাহলে সংক্ষেপে সমাস আমরা শুরু করি। সমাস কি বা কাকে বলে, পরীক্ষায় প্রশ্ন হতে পারে, যেমন তার ভিত্তিতে এগুলি তৈরি করা। সমাস শব্দের ব্যুৎপত্তি সবাই জানো, সমপূর্বক অস ধাতুর সঙ্গে ঘই প্রত্যয় হয়েছে, বেসিক প্রশ্ন, এবং ভাববাচ্যে ঘই প্রত্যয় হয়, কোনো সমস্যা নেই। সমাস শব্দের অর্থ কি, সংক্ষেপ, এগুলিও সবাই জানো, সমসনম সমাসও বলা হয়, একপদী ভাব ও সমাসও বলা হয়, দীক্ষিত বলেছেন একপদী ভাব ও সমাসও, এক পদে পরিণত করাকেই সমাস বলা হয়। অর্থাৎ অনেকগুলি পদ রয়েছে, সব কটাকে তুমি এক কথায় প্রকাশ করছো,
তো একটা কথায় প্রকাশ করা মানে একটা শব্দে প্রকাশ করছো, তো একটা শব্দে তুমি কি করে প্রকাশ করবে? সেগুলোকে জুড়তে হবে, একটার সঙ্গে একটাকে জুড়তে হবে। সেই জোড়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিই হচ্ছে সমাস। তাহলে সেই পদ্ধতিটার নাম কি? সেই পদ্ধতিকে বলা হয় পদবিধি, পদ সম্বন্ধী বিধি, পদ মূলক বিধি। অর্থাৎ একটা পদের সঙ্গে আর একটা পদকে কি করে জুড়বো, কখন জোড়া যায়, কখন জোড়া যায় না, কার সঙ্গে কাকে জোড়া যায়, কি রকম কন্ডিশন হলে জোড়া যায়, সেইগুলোই হচ্ছে পদবিধি। একদম সহজে মনে হয়, পদবিধি মানে পদের বিধি, পদ তৈরি করার বিধি। সমাসে একটা নতুন পদ তৈরি হয়, তাই পদবিধি। তাহলে সমাস একটি পদবিধি, না বর্ণবিধি না শব্দবিধি। যেমন সন্ধি, সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, তুমি বর্ণবিধি বলতে পারো, পদবিধি বলতে পারো না, কারণ সেখানে পদ হওয়ার গুরুত্ব নেই। পদ হতেও পারে, নাও হতে পারে। যেমন নে যুক্ত অনম, নেটা কোনো পদ নয়, অনমও কোনো পদ নয়, দুজনের মধ্যে সন্ধি হয়েছে। কিন্তু সমাস করতে গেলে অবশ্যই অবশ্যই পদ থাকতে হবে, পদ ছাড়া কিন্তু সমাস হবে না। তাই এটা পদবিধি। এই পদবিধি বোঝার জন্য সুপসুপা বা সমর্থ পদবিধি যে সূত্র রয়েছে, পাণিনির প্রথম সূত্র সমর্থ পদবিধি, পাণিনির কি কোনো সমাসের সংজ্ঞা করেছেন? না, কোনো সংজ্ঞা করেননি। সমর্থ পদবিধি দ্বারাই তিনি কিন্তু সব বুঝিয়ে দিয়েছেন যে সমাস একটি পদবিধি। তো এই সমর্থ পদবিধি আমাকে বুঝতে গেলে একটা ক্লাস চলে যাবে, এত জানার দরকার নেই, এসএসসির জন্য এইটুকুই যথেষ্ট। পরীক্ষায় আসবে সমাস কি একটি পদবিধি, একটি বর্ণবিধি, একটি শব্দবিধি। বলে পদবিধি কেন? না সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে এবং একটি নতুন পদ তৈরি হয়, তাই পদবিধি। পদ না হলে সমাস হবে না, কোনো রকম ভাবেই হবে না পদ যদি না থাকে। নিযুক্ত অনম, এখানে কখনোই সমাস হবে না, সন্ধি হবে, সমাস হবে না। আচ্ছা, আবার দেখো আরেকটা প্রশ্ন কেমন হতে পারে, সমাসে কিসের প্রাধান্য থাকে? অর্থের প্রাধান্য থাকে, না শব্দের প্রাধান্য থাকে, না বর্ণের প্রাধান্য থাকে? কিসের প্রাধান্য থাকে? সমাসে গুরুত্ব পায় শব্দ অপেক্ষা অর্থের গুরুত্ব বেশি। তুমি অন্যান্য জায়গায় যাবে, শব্দরূপ গঠন করো, হ্যাঁ, ধাতুরূপ গঠন করো, পদ বিভিন্ন জায়গার বিভিন্ন রকম পদবিধান করো, বর্ণ সন্ধি করো, সেখানে দেখবে শব্দ বর্ণ এগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু সমাসে অর্থের গুরুত্ব সব থেকে বেশি, অর্থ ছাড়া সমাস হয় না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার সমাস করার সময় আমরা কিছু কিছু টেকনিক্যাল টার্ম পাবো। বিগ্রহ বাক্য কি, হ্যাঁ, তারপর তোমার ব্যাস বাক্য কি, সমস্ত পদ কি, কোনটা, এগুলো আমরা পাবো। তার মধ্যে দু রকম বিগ্রহ বাক্য আছে, এটা লৌকিক বিগ্রহ বাক্য, অলৌকিক বিগ্রহ। বাকিগুলো আমি পরে দেখাবো, ছবির মাধ্যমে দেখাবো। তাহলে দু রকম বিগ্রহ রয়েছে, একটি লৌকিক বিগ্রহ বাক্য, একটি অলৌকিক বিগ্রহ বাক্য। লৌকিক বিগ্রহ বাক্য মানে কি? যে বাক্যটা বললে একটা মানে বোঝা যায়, তাকে লৌকিক বিগ্রহ বাক্য বলে। যেমন তুমি বলছো রাজপুরুষ মানে রাজ্ঞ পুরুষ। রাজপুরুষ মানে কি? তুমি আরে যে রাজার আন্ডারে কাজ করে, যে রাজার কর্মচারী, যে রাজার পুরুষ, তুমি এটা মানে বোঝাতে পারলে এটা লৌকিক, লোকে চলে, তাই লৌকিক বিগ্রহ বাক্য। আর অলৌকিক বিগ্রহ বাক্য গ্রামাটিক্যাল ফর্মে যদি তাকে লেখা হয়, যে রাজন মাস পুরুষ সু, মানে বিভক্তি বচনটাকে আলাদা আলাদা করে দেওয়া হলো, মূল শব্দ আর বিভক্তিটাকে আলাদা করে দেওয়া হয়েছে, গ্রামাটিক্যাল ফর্মে যদি লেখা হয়, যেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়, গ্রামারের জন্য, তখন অলৌকিক, লোকের জন্য নয়, তাই অলৌকিক বিগ্রহ বাক্য। দুরকম বিগ্রহ বাক্য রয়েছে। বিগ্রহ বাক্য কাকে বলে দরকার নেই, বৃত্তার্থ বোধকং বাক্যম বিগ্রহ ইত্যাদি দরকার নেই। আচ্ছা, এবার তাহলে সমাস কাকে বলে, কিরকম ব্যাপার স্যাপার, এইটুকুই যথেষ্ট, এর বেশি আর দরকার নেই সমাস কাকে বলে বিষয়ে। যা আসবে সমাস কাকে বলে মূলক প্রশ্ন আসলে এইটুকুর মধ্যে থেকে আসবে, কাকে বলে শেষ। এবার আমরা দেখবো সমাসের প্রকার ভেদ, কত রকম সমাস আছে এবং কে কত রকম সমাস স্বীকার করেছে, দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। সমাসের প্রকারভেদ দেখো, সমাস চতুর্বিধ। সমাস কত রকম? সমাসকে চার রকম একটা শ্রেণীর লোক বলেছেন সমাস চার রকম। কারা বলেছেন? এই লাইন তুলে প্রশ্ন হয়। সমাস চতুর্বিধ ইতি তু প্রায়বাদ, এই উক্তিটির বক্তাকে বা এই সম্প্রদায় কারা, যারা চার রকম সমাস স্বীকার করে, এই প্রশ্ন কিন্তু আগে হতো। এবং সেই চার রকম সমাসের নাম লেখো। সুতরাং এই লাইনটা তুলে যখনই বলে সমাস চতুর্বিধ, শুনে তো এসেছি বহু জায়গায়, কিন্তু এই কথাটা বলে কারা, মেনে চলে কারা? সেই সম্প্রদায়ের নাম হচ্ছে পাণিনি সম্প্রদায়। একদম প্রধান যে ব্যাকরণ সম্প্রদায় আমাদের, সেই পাণিনি সম্প্রদায়। চারটে সমাস কি কি পাণিনির মতে? সমাস হচ্ছে চার প্রকার। চারটে, অনেকে ছয় প্রকার বলে, কিন্তু না, পাণিনি চার প্রকার বলেছেন, মানে চার প্রকার সমাস আমরা স্বীকার করবো, পাণিনির বাইরে যাব না। ইন্টারভিউতে জিজ্ঞাসা করলে পাণিনি সমাস কত প্রকার, আগে বলে পাণিনি চার প্রকার বলেছে, তারপর কে পাঁচ প্রকার, কে ছয় প্রকার বলেছে, সেগুলো পরে। তাহলে কি কি? অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস। একদম ক্লিয়ার কাট চার রকম সমাস। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার কর্মধারয় সমাস কোথায় গেল, দ্বিগু সমাস কোথায় গেল?
এরা আলাদা সমাস নয়, এরা তৎপুরুষ সমাসেরই এক একটা ভাগ। তৎপুরুষ সমাসের ভাগ হচ্ছে কর্মধারয় সমাস, আর কর্মধারয় সমাস হচ্ছে দ্বিগু, কর্মধারয়ের একটা ভাগ হচ্ছে দ্বিগু সমাস। কেন? সেইগুলি আস্তে আস্তে যখন তৎপুরুষ করব, কর্মধারয় করব, দ্বিগু করব, তখন বলে দেব যে কেন এইগুলোকে আলাদা করে ভাগ করা যাবে না, আলাদা সমাস বলা যাবে না, তৎপুরুষই বলতে হবে, তার কারণ কি আলোচনা করব। ভট্টজি দীক্ষিত কি করেছেন দেখো, 5 প্রকার সমাস বলেছেন। একটা এক্সট্রা উনি সমাস স্বীকার করেছেন, যেটাকে সহসুপা বা সুপসুপা সমাস বলা হয়, সেটাকেই তিনি কেবল সমাস বলেছেন। প্রশ্ন হতেই পারে যে ভট্টজি দীক্ষিত কত প্রকার সমাস স্বীকার করেছেন? 5 প্রকার, জাস্ট নাম্বার চেয়েছে। হ্যাঁ, এবার যদি বলে কেবল সমাস বা ভট্টজি দীক্ষিত যে 5ম সমাস স্বীকার, সেটি কি কেবল সমাস, তবে এই প্রশ্নটা আসার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আচ্ছা, কারণ ভট্টজি দীক্ষিতের উপর এরা অতটা গুরুত্ব দেবে না বলে আমার মনে হয়, দিতেও পারে কিন্তু তুলনামূলকভাবে কম। আচ্ছা, আর একটা মতামত রয়েছে যারা 6 রকম সমাস স্বীকার করে। কারা তারা? সেরকম কোনো নাম উল্লেখ এখানে নেই, নাম চাইবে না, কিন্তু এই 6 রকম সমাসের এই লাইনটা তুলে প্রশ্ন দেয় অনেক সময়, বা আগে দিত সুপাং সুপা তিঙা নামনা ধাতুনা, অত এই যে শ্লোকটা রয়েছে তার একটুখানি তুলে দেবে, দিয়ে বলবে এই মত অনুসারে সমাস কত প্রকার, তখন বলতে হবে সমাস 6 প্রকার। এইরকম একটা প্রশ্ন হতে পারে। আবার সমাস ষডবিধ বুধই, সমাস 6 প্রকার, এই অনুসারে সমাসগুলি হলো, নিচে 4টে অপশন দিল, সুপাং সুপা, সুপাং তিঙা, সুপাং নামনা, এইভাবে করে দিয়ে বললো সবকটি। তখন তোমাকে চিনতে হবে যে সত্যি তো এটা হবে না এটা হবে না, তার জন্য এই শ্লোকটা এখানে দেওয়া হয়েছে। মানে সুপের সঙ্গে সুপের সমাস, সুপের সঙ্গে মানে সুপ মানে সুবন্ত পদের সঙ্গে সুবন্ত পদের সমাস, সুবন্ত পদের সঙ্গে তিঙন্ত পদের সমাস, সুবন্ত পদের সঙ্গে নাম পদের সমাস, হ্যাঁ, তার ধাতুর সঙ্গে সেই সুবন্ত পদের সমাস, এরকম করে মোট 6 রকম সমাসের দিয়েছে। কিন্তু এইটা তোমাকে ডিটেলসে পড়ার কোনো দরকার নেই, ডিটেলসে কখনোই চাইবে না, এর উদাহরণ কখনো চাইবে না। ব্যাস, সমাসের প্রকারভেদ শেষ। তাহলে সমাস কাকে বলে আর সমাসের প্রকারভেদ থেকে যদি প্রশ্ন আসে, 1 পিস প্রশ্ন আসে এই দুটোর মধ্যে থেকে, এর বাইরে আসবে না, এসএসসি তে বলছি, হ্যাঁ, নেট গুলিয়ে ফেলবে না। নেক্সট পেজে চলে যাবো আমরা। এইবার দেখবো যে সমাসগুলি আছে, সেই সমাসগুলি পড়বো কি করে, বুঝবো কি করে, মানে বুঝবো কি করে। অব্যয়ীভাব সমাস, সমাসের একদম বেসটা তৈরি করার চেষ্টা করবো আমরা। তাহলে অব্যয়ীভাব সমাস কিরকম সমাস বলেছে, প্রায়েণ পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব। প্রায়েণ প্রায়শই পূর্ব পদের অর্থ যদি প্রধান হয়, তখন তাকে কি বলা হয়? অব্যয়ীভাব সমাস বলা হয়। প্রায়েণ পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব। তাহলে পূর্ব পদার্থ বলতে কি বোঝায়? প্রায়ণ তো বুঝলাম, মানে প্রায়শই, মানে কিছু কিছু জায়গায় নাও হতে পারে। প্রায়ণ শব্দের মানে হচ্ছে কিছু কিছু জায়গায় নাও হতে পারে, কিন্তু সেটা ওই 5% জায়গা, 95% জায়গাতেই আমরা দেখবো পূর্ব পদার্থ প্রধান হবে। তাহলে পূর্ব পদার্থ বলতে কি বোঝায় এটা আমাকে দেখতে হবে। তার জন্য আমি ছবির আশ্রয় নিয়েছি, কারণ অর্থ লিখে দেখানো যায় না, অর্থ কিন্তু ছবি দিয়েই দেখাতে হবে। কারণ আমার মস্তিষ্কে যে জিনিসটা তৈরি হচ্ছে, যে আকার আকৃতি তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে অর্থ। তাহলে এখানে অর্থ কি আমরা দেখবো। যেমন একটি উদাহরণ দেওয়া আছে, কৃষ্ণস্য সমীপম, আমরা কি লিখবো? উপকৃষ্ণম। তাহলে এখানে কোন কোন শব্দ রয়েছে, কি কি পদ রয়েছে দেখো, একটা কৃষ্ণস্য রয়েছে আর একটা সমীপম রয়েছে। তাহলে কৃষ্ণস্য একটি পদ আর সমীপম একটি পদ, দুটো মিলে কি হয়েছে? উপকৃষ্ণম হয়েছে। তাহলে এই যে দুটো শব্দের মধ্যে যে সমাস হচ্ছে, সেই দুটো শব্দকে আমরা বলবো সমস্যমান পদ, অর্থাৎ যাদের সঙ্গে যাদের সমাস হয়, দুটো হতে পারে, 3টে হতে পারে, অশ্বা, অশ্বশ্চ, গজশ্চ, হস্তিচ ইত্যাদি, 3টে পদের মধ্যেও সমাস হতে পারে। বালকচ, বালিকাচ, দুটো পদের মধ্যেও হতে পারে। 4-5খানা পদের মধ্যেও হতে পারে। যেমন তুমি বাণভট্ট যখন পড়ে দেখবে একাধিক পদে সমাস হয়েছে। তাহলে যে যে শব্দের সঙ্গে শব্দের সমাস হয়, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সমস্যমান পদ। একের সঙ্গে আর একটা, এটার সঙ্গে এটা সমাস হচ্ছে, এদেরকে সমস্যমান পদ। এইগুলো আমাকে জানতে হবে, কারণ অনেক সময় বলতেই পারে যে উপকৃষ্ণম, এখানে সমস্যমান পদটি হলো উপকৃষ্ণম, কৃষ্ণম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি করে বলতে পারে। ছোট ছোট টেকনিক্যাল টার্ম একবার বুঝে নিলেই হবে। আচ্ছা, এই যে কৃষ্ণস্য সমীপম, এইটাকে কি বলা হয়? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, মানে বিস্তৃত বাক্য। যে বাক্যটা তোমাকে অর্থ বুঝিয়ে দেয়, মানে বুঝিয়ে দেয়, তাকে আমরা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলি। আচ্ছা, আরেকটা রয়েছে উপকৃষ্ণম।
উপকৃষ্ণম কি? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে সমাসবদ্ধ পদ তো আমরা শুনেছি, সমস্ত পদও তাকে বলা হয়। অর্থাৎ সমাস হয়ে যাওয়ার পর একটা নতুন পদ সৃষ্টি হয়, সেই নতুন পদটাকে বলা হয় সমাসবদ্ধ পদ। এগুলো সবাই কম বেশি আগে জেনে এসেছো। নতুন কি দেখো, ছবির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। পদার্থ বলতে কি বোঝায়? এতক্ষণ তো আমি শব্দ লিখেছি, উচ্চারণ শুনেছি, কিন্তু যখনই কৃষ্ণ বলছি, কৃষ্ণ বলার সাথে সাথে দুটো পদ রয়েছে, একটা কৃষ্ণ পদ, একটা সমীপ পদ। তাহলে কৃষ্ণ পদ বলার যে ছবিটা আসছে, সেই ছবিটা হচ্ছে এইরকম একটি ছবি, যে বাঁশুরি বাজাচ্ছে, এরকম একজন বাঁশি বাজাচ্ছেন, এরকম একজন ব্যক্তি, শ্রীকৃষ্ণ যার গাত্রবর্ণ ইত্যাদি ইত্যাদি, আমাদের যা যা স্মৃতিতে আছে, যার যেমন সে সেইভাবে দেখতে পাচ্ছে। কৃষ্ণ, এইটি হচ্ছে আমাদের একটি পদ, এর অর্থ। দ্বিতীয় পদ কি? সমীপ। সমীপ মানে নিকটে, কাছাকাছি, অর্থাৎ কৃষ্ণের সারাউন্ডিং যারা যারা যা যা রয়েছে, সেই একদম কাছের জায়গাটাকে আমরা সমীপ বলতে পারি। তাহলে এই সমীপ অর্থে উপ অব্যয়টা এসেছে, উপ এই নিপাতটি এসেছে। তো যাই হোক, তাহলে কৃষ্ণ মানে হচ্ছে এইটি, আর সমীপ মানে হচ্ছে কাছাকাছি। দুটো অর্থ দেখলাম। এইবার দুটো অর্থ যখন মিলিত হয়ে যাচ্ছে, তখন কোন মানেটা বেশি প্রাধান্য পাচ্ছে? উপকৃষ্ণম বলতে কাকে বোঝাচ্ছে? কৃষ্ণকে বোঝাচ্ছে নাকি কথা বলতে কৃষ্ণকে বোঝাচ্ছে, কৃষ্ণের কাছের কোন একটা জায়গাকে বোঝাচ্ছে? কৃষ্ণের কাছের কোন জায়গাকে বোঝাচ্ছে মানে কেমন ব্যাপার? দেখো, যদি এরকম দেখায় যে কৃষ্ণের কাছে একটি গৌ আছে, কৃষ্ণের কাছে একটি গো শাবক আছে, গৌ উপকৃষ্ণম তিষ্ঠতি, গরুটি কোথায় রয়েছে? কৃষ্ণের ঠিক কাছে রয়েছে, কৃষ্ণের সমীপে রয়েছে। তাহলে ওই জায়গাটাকে বোঝানো হলো, এই নিকটবর্তী স্থানটাকে বোঝানো হলো উপকৃষ্ণমের মাধ্যমে। তাহলে এখানে কি হলো, ওই সমীপ অর্থটাকে গুরুত্ব দেওয়া হলো, যে গোটি কোথায় রয়েছে? কৃষ্ণের সমীপে রয়েছে, এই সমীপ অর্থটা গুরুত্ব দেওয়া হয়েছে। কথা মাইক অন রয়েছে, কার মাইক অন রয়েছে? শুক্লা ঘোষ মাইক অন রয়েছে। শুক্লা ঘোষ মাইক অফ করো, বাকিদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, যা প্রশ্ন করার একদম শেষে করবে, ঋতু দাস প্রশ্ন পরে করবে। হ্যাঁ, ক্লাসটা নিয়ে নি, তারপরে করবে। আর সবাই প্রশ্ন করতে থাকলে উত্তর দিতে পারবো না, সময় নষ্ট হবে তাতে। আচ্ছা, তাহলে কি বলছি, যে কোন জায়গাটাকে বোঝানো? এই যে গৌ কোথায় রয়েছে? উপকৃষ্ণম তিষ্ঠতি, কৃষ্ণের নিকটবর্তী স্থানটাকে বোঝালো। তার মানে এই সমীপ অর্থটার গুরুত্ব এখানে বেশি, সমীপ অর্থটার প্রাধান্য বেশি হয়েছে। হ্যাঁ, কিন্তু এই সমীপ অর্থটা কোথায় রয়েছে? দেখো, এই যে উপকৃষ্ণমের উপতে রয়েছে, এই উপ মানেই হচ্ছে সমীপ। তাহলে উপ যদি, উপশব্দের মানে সমীপ বা নিকটে, তাহলে এই উপশব্দটার অর্থ প্রাধান্য পেয়েছে এখানে। তাই পূর্ব পদার্থ প্রাধান্য পাওয়ায় অব্যয়ীভাব সমাস হয়েছে। তাহলে অব্যয়ীভাব সমাসে কোন অর্থ প্রাধান্য পাবে? প্রথম পদের অর্থ প্রধান হবে। উপ এই অব্যয়টির অর্থ মানে সামীপ্য অর্থটা এখানে প্রাধান্য পেয়েছে। কোন অর্থটা প্রাধান্য পেয়েছে? সামীপ্য অর্থটি প্রাধান্য পেয়েছে। এইভাবে আমাকে প্রাইমারিলি আমাকে বুঝতে হবে সমাস কাকে বলে। নেক্সট আমরা দেখব যে সংক্ষেপে কি করে অব্যয়ীভাব সমাসটা পড়বো। কোনো সূত্র না পড়েও কি অব্যয়ীভাব সমাস মনে রাখা যায়? হ্যাঁ, যায়। কেমন? দেখো, অব্যয়ীভাব সমাসের কিছু ট্রিক্স রয়েছে। খুব সহজ অব্যয়ীভাব সমাস। যে অব্যয়ীভাব সমাসে কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে অব্যয়ীভাব সমাসে কি হবে, সমাসবদ্ধ পদে একটা নিপাত থাকবে। প্রথমে একটা নিপাত থাকবে। নিপাত মানে প্র, পরা, দূর, বি, সম, সু, অতি, অধি, অপি, অব ইত্যাদি যেগুলি রয়েছে, যেগুলিকে আমরা ধাতুর আগে যুক্ত করলে উপসর্গ বলি, সেই রকম একটা না একটা থাকবেই থাকবে। যখনই দেখবে শুরুতে একটা উপসর্গ রয়েছে, চোখ কান বুঝে বলে দেবে এটা অব্যয়ীভাব সমাস। 99% কারেক্ট হবে সেটা। 99% বলছি, কারণ কিছু কিছু জায়গায় এদিক ওদিক হয়। 99% কারেক্ট হবে যে শুরুতে বা শেষে কোথাও না কোথাও একটা উপসর্গ, যাকে নিপাত বলি, নিপাত থাকবে। এখানে উপসর্গ বলতে পারবো না, এখানে নিপাত বলতে হবে। তাহলে একটা একটা নিপাত থাকবে। হয়ে গেল অব্যয়ীভাব সমাসের আমার 60% 70% শেষ। এই একটা নিয়মেই শেষ হয়ে যাবে, আর কিছু তোমার দেখার দরকার নেই, কারণ তোমাকে তো সূত্র ধরে পড়তে হবে না। হ্যাঁ, এবার ব্যাস বাক্য তো পড়তে হবে। ব্যাস বাক্য পড়ার জন্য তোমাকে মানে বুঝতে হবে, তার জন্য একটু সময় লাগবে, তার জন্য একটু ডেপথ ক্লাসের প্রয়োজন রয়েছে। কিন্তু অতি সংক্ষেপে যদি বুঝতে চাই যে প্রত্যর্থম অনুবিষ্ণু কি সমাস হয়েছে, দেখেই বলে দেবে এই তাই তো অনু রয়েছে, তার মানে এখানে অনুবিষ্ণুতে অনু থাকার জন্য একটা রয়েছে, নিপাত রয়েছে, তার মানে এটা অব্যয়ীভাব সমাস হবে। আচ্ছা, সুমদ্রম, সু রয়েছে, দন্তস্বর সু, এটা তো একটা নিপাত,
তার মানে এটা অব্যয়ভাব সমাস। দূর দূর রয়েছে, দূর রয়েছে মানে দুর্বি সামসু সবই তো নিপাত, 20টা 22টা নিপাতের মধ্যে রয়েছে, তার মানে এটা একটা অব্যয়ভাব। প্রতি প্রত্যার্থম অব্যয়ভাব। সবকটাই দেখো, অভ্যগ্নি, উপকৃষ্ণাম, অতিহিমাম, নির্হিমাম, নির্শীতলাম, নিশ্শীতলাম, অপদিশাম ইত্যাদি ইত্যাদি। এবার ব্যাস বাক্য কি, তার জন্য একটু মানে বুঝে বুঝে পড়তে হবে। আমি তবু ব্যাস বাক্যগুলো বলে দিচ্ছি। দুর্যবনাম মানে কি, যবনানাং বৃদ্ধি, যবনদের ঋদ্ধি নাশ হয়েছে। হ্যাঁ, বৃদ্ধি বানানো মানে কিন্তু এখানে বেড়ে যাওয়া নয়, কিন্তু বৃদ্ধি বানানো ওখানে বয় জফলা রি দয় দয় রশ্মি, বিযুক্ত ঋদ্ধি, ঋদ্ধি নাশ। যবন যে জাতি, তাদের সম্পত্তি শেষ হয়ে গেছে, নাশ হয়ে গেছে, সেই জন্য দুর্যবনম শব্দের প্রয়োগ হয়। সুমদ্রাম, মদ্রানাং সমৃদ্ধি, মদ্র একটি জায়গা, দেশ বা জাতি, তাদের সমৃদ্ধি ঘটেছে, তাই সু বসেছে সমৃদ্ধি অর্থে। তাহলে মদ্রানাম সমৃদ্ধি, তখন সমৃদ্ধি অর্থে সমাস হয়েছে, এইভাবে বলতে পারি, বৃদ্ধি অর্থে সমাস হয়েছে। আচ্ছা, অনু বিষ্ণু, বিষ্ণু পশ্চাৎ, বিষ্ণুর পরে এসেছেন তিনি, তাই অনু বিষ্ণু। প্রত্যার্থম, অর্থম অর্থম, অভ্যগ্নি, এইভাবে প্রত্যেকটার ব্যাস বাক্য কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে, কারণ সবকটার ব্যাস বাক্য বলতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, নেক্সট, কখনো কখনো সমাসের পদের শেষে এই নিপাত থাকতে পারে। আগেরগুলো কি দেখলাম, সবকটা আগে রয়েছে, সব আগে আগে রয়েছে, দেখো সবকটা, উপকৃষ্ণাম, অভ্যগ্নি, সব আগে আগে নীল কালার করে দেওয়া রয়েছে, নির্হিমাম, নিশ্চিতলাম, অপদিশাম। কিন্তু এই একটা জায়গা রয়েছে, পরি, পরয় রশ্মি, এটা পরেও বসতে পারে। তাহলে একো পরি, স্যার তো বলেছেন আগে থাকবে না, পরেও থাকতো, কিন্তু সেটা লিমিটেড জায়গা, একটা জায়গাতেই কিন্তু পরি পরে থাকে এবং অব্যয়ভাব সমাস হয়। শলাকা পরি মানে শলাকয়া বিপরীতম বৃত্ত্যম, শলাকার শলাকায়া বিপরীতম বৃত্ত্যম, হ্যাঁ, বা শলাকয়া হবে, তৃতীয়া করতে হবে, শলাকয়া বিপরীতম বৃত্ত্যম। হ্যাঁ, শলাকার বিপরীত, একেন বিপরীতম বৃত্ত্যম, হ্যাঁ, বিপরীত দিকে রয়েছে, শলাকার বিপরীত দিকে রয়েছে, এইরকম হচ্ছে মানে। সুতরাং এই পরি শব্দ যখন সমাসবদ্ধ হয়, তখন কিন্তু সে পরে বসে। এবার দেখো, আমি সহজ শব্দে বলছি পরে বসে, কিন্তু সংস্কৃততে নিয়ম ধরে বলতে হবে এর পরনিপাত হয়। তাহলে পূর্বে বসলে তাকে পূর্ব নিপাত বলা হয়, আর পরে বসলে পরনিপাত বলা হয়। যেমন ওপরের লাইনটাতে যে এখানে দেখছো, দু, সু, অনু, প্রতি, অভি, উপ, অতি, নি, এরা কোথায় বসেছে, এরা সবসময় আগে বসেছে। তাহলে এই আগে বসাটাকে কি বলা হয়, পূর্ব নিপাত বলা হয়। পূর্ব নিপাত পরনিপাত কি করে বুঝবো, তার জন্য একটু ডেপথে পড়তে হয়, উপসর্জন বুঝতে হয়, উপসর্জন হলে তার পূর্ব নিপাত হয়। আচ্ছা, উপসর্জন নাম পূর্বম, এরকম সূত্র রয়েছে। 3 নম্বর নিয়ম দেখো, তাহলে সহজেই বুঝলাম যে যদি কোথাও দেখি একটা একটা নিপাত রয়েছে, একদম চোখ কান বন্ধ করে তুমি বলতে পারো অব্যয়ভাব সমাস হয়েছে। আচ্ছা, আবার দেখি তো শুধু কি নিপাত থাকে অব্যয়ভাব সমাসে, আর কি কিছু থাকে না, একটা অব্যয় থাকতে পারে। যেমন, হ্যাঁ, অব্যয়ভাব সমাসে দেখো, সমাসবদ্ধ পদের পূর্ব পদে কখনো কখনো অব্যয় থাকতে পারে। কোথায় অব্যয় রয়েছে, দেখো, যথা শক্তি, শক্তির ঠিক আগে যথা রয়েছে। ইতি হরি, হরি শব্দস্য প্রকাশ, এইরকম ব্যাস বাক্যে হরি শব্দের প্রকাশ, এই অর্থে ইতি অব্যয়টা আগে বসেছে। যথাশক্তি, শক্তিম অনতিক্রম্য, অনতিক্রম্য অর্থে যথা অব্যয় বসেছে। তাহলে দেখো, যথা অব্যয়, ইতি অব্যয়, সহ পূর্বাণ্যম, সহ একটি অব্যয়, সে পূর্বাণ্য শব্দের আগে সহ বসেছে, সেই সহটাই আবার সচক্রম, স হয়ে গেছে। তাহলে কোথায় সহ হয়, কোথায় স হয়, কি করে জানবো? তাহলে সহ কোথায় হয়, সহ অব্যয়ভাবে চাকালে বলে সূত্র রয়েছে, সেখানে বলা হচ্ছে যদি কালবাচক শব্দ হয় তাহলে সহটা সহই থেকে যাবে, আর কালবাচক শব্দ যদি না হয় তাহলে সহ শব্দের প্রয়োগ হলে স করতে হবে। এই জন্য দেখো, সচক্রমে কালবাচক নয়, এটা চাকাকে বোঝাচ্ছে, চাকা তো আর কাল নয়, তাই সচক্রমটা কি হয়ে গেল, কালবাচক না হয় সহটা স হলো। আর সহ পূর্বান্নম, পূর্বান্নটা কালবাচক শব্দ, তাই সহটা সহই থেকে গেছে। যাবৎ শ্লোকম, তাহলে যাবৎ একটি অব্যয়, যাবন, যাবন্ত শ্লোকা, বহির্বনাম, হ্যাঁ, বনাত, এই যে বহির্বনাম, এইটা দেখে অনেকে মনে করে এটা পঞ্চমী তৎপুরুষ হয়েছে। পরীক্ষায় তোমায় পঞ্চমী তৎপুরুষ দিল, অব্যয়ভাব দিল, অন্যান্য গুলোও দিল। বনাত, এইটা কিন্তু অব্যয়ভাব সমাসও হবে। হয়তো দিল তৎপুরুষ দিল, অব্যয়ভাব দিল, বহুব্রীহি দিল, দ্বন্দ্ব দিল, দ্বন্দ্বতে ওই তৎপুরুষে টিক দিয়ে এলে, কিন্তু এটা অব্যয়ভাবের মধ্যেও আছে এবং সূত্র সহযোগে আছে, সূত্রতে পাণিনি উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, অঞ্চ প্রত্যয়ান্ত পদ বহি ইত্যাদি যোগে
অব্যয়ভাব সমাস করা যায়। সুতরাং এই ধরনের শব্দগুলো যদি বাই চান্স দিয়ে দেয়, আমাকে কিন্তু একটু পড়ে পড়ে বুঝে বুঝে বাই নিয়মগুলো যদি বাংলাতে একটু পড়ে নিই, এরকম যে সংক্ষেপে যদি পড়ে নিই, বাই যে কটা উদাহরণ দিয়েছি এর বাইরে আর উদাহরণ হবে না। পানিনি যে উদাহরণ দিয়েছেন, মানে পানিনি ভট্টজি যে উদাহরণগুলো দিয়েছেন, বইতে প্রসিদ্ধ বইতে যে উদাহরণগুলো থাকে এই উদাহরণগুলোই থাকে, এর বাইরে আর উদাহরণ হবে না। সুতরাং দেখো 3 পাতা 3 লাইন পড়লাম, আর হয়তো আর এক পাতাতে এই যে 10টা নিয়ম পড়েছি, অব্যয়ভাব শেষ। অব্যয়ভাবের আর কোনো নিয়ম কিন্তু নেই, এই কটাই নিয়ম অব্যয়ভাবে। কিন্তু দেখো বইতে লেখা রয়েছে 40-50 পাতা বইতে লেখা রয়েছে। এসএসসির জন্য কি এত লাগবে? না, নেটের জন্য লাগবে। তুমি যদি ডেপতে পড়তে যাও, পড়াতে যাও, তখন লাগবে, এখন লাগবে না। এইটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, অব্যয়ভাব 4 নম্বর নিয়ম কি তাহলে দেখি। অব্যয়ভাব সমাসে একটি ক্ষেত্রে, একটাই ক্ষেত্র, একটা মাত্র ক্ষেত্র রয়েছে যেখানে সমাসবদ্ধ পদে নিপাত বা অব্যয় কোনোটাই থাকে না। একটু আগে আমরা কি দেখলাম, যে হয় একটা নিপাত থাকবে, প্র পরা দুর্বি সমসু আগে বা পরে থাকবে, আর একটা কি দেখলাম, যে হয় যথা, ইতি, যাবত, বহি, এই ধরনের অব্যয় অব্যয় পদগুলি থাকবে। আর এমন একটা ক্ষেত্র রয়েছে সেই জায়গাতে কিন্তু কিছুই থাকে না। সুতরাং এইটা মোস্টলি ইম্পর্টেন্ট একটা সমাসবদ্ধ পদ। এটা হরৌ দেখলে মনে হচ্ছে সপ্তমীর এক বচন রয়েছে হরি শব্দে, কিন্তু এটা একটা সমাসবদ্ধ পদ। এটা বিভক্তি বচন নির্ণয় করতে দেবে না, হরৌ দিয়ে বলবে সমাসবদ্ধ পদ নির্ণয় করো। কি হবে? বিভক্তি অর্থে অব্যয়ভাব সমাস হয়। এটা বিভক্তি অর্থে অব্যয়ভাব সমাস হয়। বিভক্তি অর্থে অব্যয়ভাব সমাসের ব্যাজ বাক্য কি হবে? ব্যাজ বাক্য দেখো এরকম হবে, অধি অধি হরি, এরকম ভাবে অধি হরি। ব্যাজ বাক্য এইটুকুই, অধি। এই অধিটা কিন্তু আর থাকছে না, এটা বিভক্তির অর্থে অধি হচ্ছে। বিভক্তি এই অধিটাই চলে গিয়ে হয়ে যাবে সপ্তমীর এক বচন নি। এর সঙ্গে কি হয়ে যাচ্ছে, যখন লৌকিক বাক্য, এটা তো লৌকিক বিগ্রহ বাক্য, অলৌকিক বিগ্রহ বাক্য করলে তখন উময় রশ্মি যুক্ত করতে হবে, সেটা পদ সাধনে চলে যাচ্ছে, একটু জটিলে চলে যাচ্ছে, আমি যাবো না। তাহলে অধি হরি এটাই হচ্ছে ব্যাজ বাক্য। তাহলে হরৌ এরকম অন্য কোনো নাম দিয়েও বলতে পারে। কৃষ্ণৌ, কৃষ্ণৌ এর সমাস কি হবে? তখন অধি কৃষ্ণ এইভাবে করতে হবে। আবার অন্য কোনো নাম দিয়ে রামৌ, হ্যাঁ মানে রামও না, সপ্তমী করতে হবে, কৃষ্ণ না কৃষ্ণে হবে, রামটা রামে হবে, হরিটা হরৌ হবে, সমাস কি হবে? এরকম হতে পারে। এটা ইম্পর্টেন্ট কেন বললাম, এইরকম আর কেউ নেই বিভক্তি অর্থে, কোনো না আগে না পরে অব্যয় আছে। সুতরাং এটা ইম্পর্টেন্ট, এইটা আমাকে মনে রাখতেই হবে। নেক্সট, নদী, এখানে যে কটা লিখেছি প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নিয়ম, এবং এর বাইরে তুমি আর নিয়ম পড়ার দরকার নেই এসএসসির জন্য। নদীবাচক শব্দের সাথে সংখ্যাবাচক শব্দের সমাহার অর্থে অব্যয়ভাব সমাস হয়। আমরা জানি কি সমাহার বোঝালে কোন সমাস হয়? সমাহার দ্বন্দ্ব সমাস করি আমরা, হ্যাঁ, সমাহার দ্বিগু সমাস করি, কিন্তু সমাহার অর্থে অব্যয়ভাব সমাস হয়। এবং এই উদাহরণগুলো পরীক্ষায় দেওয়ার মতো উদাহরণ, খুব ইম্পর্টেন্ট উদাহরণ, এবং তোমরা শুনে এসেছো সপ্ত গঙ্গম দ্বি যমুনম। কিন্তু কখন হবে, আবার দেখো আরো কনফিউশন কখন হবে বলতো, দ্বি যমুনম দিয়ে বলবে এটি কোন সমাস হয়েছে, দ্বিগু সমাস হয়েছে নাকি সমাহার দ্বন্দ্ব সমাস হয়েছে, না কি হয়েছে, না অব্যয়ভাব সমাস হয়েছে। সবাই দ্বিগু সমাসে করবে, সংখ্যাবাচক শব্দ আছে মানে দ্বিগু সমাস। সপ্ত গঙ্গম, সপ্ত শব্দ রয়েছে মানে সংখ্যাবাচক শব্দ, তাহলে দ্বিগু সমাস কেন হবে না? দ্বিগু সমাসই করতে হবে। এটা কিন্তু অব্যয়ভাব সমাস, কারণ পাণিনি সূত্র করে দিয়েছেন নদী ভিশ্চ। সূত্র তোমাদের লাগবে না, বাংলাতে পড়ো। নদীবাচক শব্দের সঙ্গে সংখ্যাবাচক শব্দের, নদীবাচক শব্দের সঙ্গে সংখ্যাবাচক শব্দের অব্যয়ভাব সমাস হয়, প্রসিদ্ধ এটা। তাহলে সপ্তগঙ্গম, সরে গেল, সপ্তগঙ্গম সপ্তানাম গঙ্গানাম সমাহারো, বাক্যটা এরকমই দেবে তোমাকে ভুল করানোর জন্য, যে সপ্তানাং গঙ্গানাং সমাহারো। কি সমাস হয়েছে? সমাহার আছে, অপশনেও থাকবে সমাহার দ্বন্দ্ব, সমাহার দ্বিগু, অব্যয়ীভাব, বহুব্রীহি, এই 4টে অপশন থাকবে। প্রথম দুটোতেই 70% 80% ছেলে মেয়ে টিক মারবে, সমাহার দ্বন্দ্ব অথবা সমাহার দ্বিগুতে টিক মারবে। কেন? সংখ্যাবাচক আছে তাই, আবার সমাহার অর্থ তাই, সমাহারের মধ্যে যে কোনো একটা দিতেই হবে, কিন্তু সেটা কিন্তু হবে না। তাহলে সপ্ত গঙ্গমে কি রয়েছে? সংখ্যাবাচক শব্দ আছে, তার সঙ্গে কে আছে? নদীবাচক শব্দ রয়েছে। নদী মানে নদ নদী দুটোই হতে পারে, গঙ্গা নদী, যমুনা নদী, নদীবাচক শব্দ রয়েছে। এই নদীবাচক শব্দ থাকলে কিন্তু তখন অব্যয়ভাব সমাস করতে হয়। 6 নম্বর নিয়ম কি?
বংশবাচক, দেখো বংশ তো একটা এক্সট্রা জফলা আছে, হ্যাঁ, বংশবাচক শব্দের এটা কোনো ভুল নেই, কারণ পাণিনি সূত্রই করেছেন বংশীয় সংখ্যা বংশেন, তার কারণ আছে অনেক, সংখ্যা বংশেন, তাহলে বংশবাচক শব্দের সাথে সংখ্যাবাচক শব্দের অব্যয়ীভাব সমাস হয়। তাহলে সংখ্যা থাকলেই শুধুমাত্র দ্বিগু সমাস হবে তা নয়, দ্বিগু সমাসের সূত্র হচ্ছে সংখ্যা পূর্ব দ্বিগু, আগে সংখ্যা থাকবে পরে বিশেষণ থাকবে, তাহলে দ্বিগু সমাস হয়। কিন্তু ঠিক সেম কন্ডিশন এখানে আছে, তাও দ্বিগু সমাস হবে না। তাহলে এই উদাহরণগুলোই দেবে যেখানে কনফিউশনের জায়গা রয়েছে, যেখানে অপশনে তোমাকে কনফিউজ করতে পারবে সেই অপশনগুলোই দেবে তোমাকে, সাধারণ গুলো দেবে না, কিন্তু এই ধরনের কনফিউশনাল জায়গাগুলোই দেবে, যে সংখ্যাবাচক শব্দ আছে আবার দ্বিগু হচ্ছে না, কেন হচ্ছে না, অব্যয়ভাব হচ্ছে, তাই অব্যয়ভাব কেন হচ্ছে, পাণিনির সূত্র রয়েছে সংখ্যা বংশেন। তাহলে সংখ্যাবাচক শব্দ দেখো দ্বি সংখ্যাবাচক শব্দ, তার সঙ্গে কি রয়েছে মুনি, হ্যাঁ, বংশবাচক শব্দ পাণিনি, পাণিনি এবং পতঞ্জলি দুজনকে দ্বিমুনি বলা হয়েছে। ত্রিমুনি হলে পাণিনি সেই বংশের পরম্পরা ক্রমে আস্তে আস্তে আসবে, পাণিনি পতঞ্জলি কাত্যায়ন, অর্থাৎ এখানে বিদ্যাগত বংশকে ধরা হয়েছে। দু রকম বংশ হয়, একটা জন্মের মাধ্যমে আমরা বংশ প্রাপ্ত হই, আর একটা বিদ্যার মাধ্যমে গুরু শিষ্য পরম্পরাতেও আমরা বলি যে আমি অমুক স্যারের ছাত্র, আমি ন্যায়ের অমুক স্যারের ছাত্র ইত্যাদি বলি, আমি বেদের অমুক স্যারের ছাত্র, অমুক ম্যাডামের ছাত্র, এইভাবে নিজেকে পরিচয় দিই গুরুর নাম অনুসারে। তো এখনো সেটা রয়েছে, আদি অনন্ত আদিতেও সেই রকম পরিচয় ছিল, গুরুর অনুসারে, সেই দর্শন অনুসারে, সেই বিদ্যা অনুসারে বংশ হতো। তাহলে বিদ্যাগত বংশ অনুসারে এখানে বংশ শব্দটা রয়েছে, বংশবাচক, বংশ শব্দ মানে বংশ শব্দ থাকবে তা নয়, বংশবাচক শব্দ থাকবে। তাহলে দুজন মুনির বংশ বোঝাতে কি বললো, দ্বিমুনি বংশ। তাহলে দ্বিমুনি শব্দটা কিন্তু দ্বিমুনি শব্দটা কিন্তু অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত, সংখ্যা থাকলেও সেটা অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত, দ্বিমুনি ত্রিমুনি এরকম। আচ্ছা, অন্য পদার্থ প্রাধান্য, হ্যালো স্যার। আমরা কি জানি অন্য হ্যালো পদার্থ প্রধান হলে কি হয়, অন্য পদার্থ স্যার, ব্যাস বলছো? বাক্যগুলো বলে দিলে ভালো হতো। ব্যাস বাক্যগুলো, আচ্ছা, ব্যাস বাক্য প্রত্যেকটা বলতে গেলে সময়ে কোলাবে না, বুঝতে পারলে, এখন তো অনেকটা জিনিস রয়েছে, এগুলো তুমি সব বইতে পেয়ে যাবে, আমি শুধু ধরিয়ে দিচ্ছি কোন জায়গাটায় তুমি গুরুত্ব দেবে। এই সব উদাহরণ বইতে রয়েছে, যে কোনো বই খুলে তুমি পেয়ে যাবে, যে কোনো বই তোমার কাছে আধার চলতে, হ্যাঁ যে অন্য অর্থ প্রাধান্য বহুব্রী হয়। হ্যাঁ সেটা ঠিক আছে, আমি সেটা জিজ্ঞাসা করিনি, সবাই জানে সেগুলো, অসুবিধা নেই। কিন্তু কিভাবে পড়বে, কোন জায়গাগুলো গুরুত্ব দেবে, পড়ার সময় কি কি মাথায় রাখবে, কিভাবে পড়বে, সেইটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি ব্যাস বাক্য বলেই দিই, লিখেই দিই, সেটা তুমি নোটের মধ্যে পেয়ে যাবে, সব নোট দেখবে তোমাদের ইনস্টিটিউশন দিয়ে দেবে, সব বইতে আছে, সুতরাং সেইটা তো তুমি লিখিত আকারে পেয়ে যাচ্ছ। তাহলে এটা আছে, সেটা যদি আমি বলি এখানে, তাহলে আমার ক্লাসের আর কোনো দাম থাকবে না। যাই হোক, অন্য পদার্থ প্রাধান্যে অব্যয়ীভাব সমাস হয়, অন্য পদার্থ প্রধানে কিন্তু শুধু অব্যয়ীভাব সমাস হয় তা কিন্তু নয়, হ্যাঁ, অব্যয়ীভাব সমাসে ওই অন্য পদার্থ প্রধান হলে প্রধানত বহুব্রীহি সমাস হয়। বহুব্রীহি সমাসের নিয়মই রয়েছে অনেক অন্য পদার্থে, অনেকগুলি পদার্থ একসঙ্গে মিলিত হবে কিন্তু মানে বোঝাবে একটা থার্ড পার্সনকে, যারা যারা যুক্ত হচ্ছে তাদের মানে থাকবে না, অন্য একটা মানে আসবে, যেমন বিনা পানো যস্যা আসা, বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হচ্ছে হাত, কিন্তু বোঝাবে কাকে, অন্য একজনকে। যেমন ধরো এখানে যে ছবিটা রয়েছে, এটা এখনো কমপ্লিট হয়নি, বিনা মানে হচ্ছে এই বাদ্যযন্ত্র, আর হচ্ছে পানি মানে হাত, কিন্তু বোঝাচ্ছে কাকে, দেবী সরস্বতীকে। তাহলে না বিনাকে বোঝালো, না পানিকে বোঝালো, বোঝালো সরস্বতী, থার্ড একটা মিনিং আসলো। এটা অন্য পদার্থ প্রধান, অন্য পদার্থ প্রধান হলেই বহুব্রীহি হয়, কিন্তু অন্য পদার্থ প্রধান হলে অন্য পদার্থ প্রধান হলে অব্যয়ীভাব সমাসও হয়। কখন হয়, যদি সেটা কোনো নির্দিষ্ট দেশকে বোঝায়, যেমন লোহিত গঙ্গম মানে লোহিতা গঙ্গা যস্মিন দেশে, লোহিতা গঙ্গা যস্মিন দেশে, সেটা হচ্ছে লোহিত গঙ্গা, অর্থাৎ লাল রঙের গঙ্গা বয়ে যায় যেই দেশে, সেই দেশটাই হচ্ছে লোহিত গঙ্গম। এখানে না লোহিতকে বোঝালো, না গঙ্গাকে বোঝালো, না লাল কালারকে বোঝালো, না গঙ্গাকে বোঝালো, কোনোটাকেই বোঝায়নি, কিন্তু এটা দেশকে বুঝিয়েছে, মানে অন্য পদার্থ প্রধান হয়েছে। তাহলে অন্য পদার্থ প্রধান হলেও কিন্তু অব্যয়ীভাব সমাস হয়, হ্যাঁ। আচ্ছা, উন্মত্ত গঙ্গম মানে কি, যেখানে গঙ্গা উন্মত্ত, উন্মত্তা গঙ্গা যস্মিন দেশে, উন্মত্তা গঙ্গা যস্মিন দেশে,
এই রকম বাক্য তোমায় তুলে দেবে। উন্মত্তা গঙ্গা যস্মিন দেশে সমান সমান উন্মত্ত গঙ্গম। বলো এখানে কি সমাস হয়েছে? তুমি ওটা হচ্ছে জসমিন দেশে আছে, যস্য স যস্যা সা থাকলে তো বহুব্রীহি হয়, তাহলে এখানেও জসমিন দেশে আছে মানে বহুব্রীহি হবে। অপশনে বহুব্রীহিও থাকবে তোমাকে ভুল করানোর জন্য, ঠিক আছে? তখন তোমাকে বুঝতে হবে না এখানে এই উন্মত্ত গঙ্গার মানেটা কি, অর্থ অর্থ অর্থ, সমাসে অর্থই প্রাধান্য। মানে কি, যে দেশে গঙ্গা উন্মত্ত সেই দেশকে বুঝিয়েছে, কিন্তু দেখো শেষে একটা ময় হসন্ত আছে। যদি বহুব্রীহি হতো তাহলে দেশের বিশেষণ যদি হতো তাহলে উন্মত্ত গঙ্গা দেশাহ এরকম হতো, লোহিত গঙ্গা দেশাহ এইরকম হতো। এই ময় হসন্তটা এক্সট্রা থাকতো একদম না। একদম ধন্যবাদ ধন্যবাদ স্যার, খুব সুন্দর বুঝালেন। লোহিত গঙ্গা অথবা উন্মত্ত গঙ্গা এইভাবে আসতো, অবশ্যই ঠিক ধরেছেন। আচ্ছা ঠিক আছে, আরো কিছু নিয়ম দেখবো আমরা। পারে মধ্যে শব্দের ষষ্ঠন্ত পদের সাথে বিকল্পে অব্যয়ভাব সমাস হয়। যেমন দেখো, পার শব্দটা পারে রয়ে গেছে, মধ্য শব্দটা মধ্যে রয়ে গেছে, এবং সেখানে গঙ্গাত আছে। অনেক সময় গঙ্গাত, হ্যাঁ, পারে গঙ্গাত, হ্যাঁ, মানে গঙ্গায়া পারাত, ব্যাস বাক্য হচ্ছে গঙ্গায়া পারাত, হয়ে যাবে পারে গঙ্গাত। গঙ্গায়া মধ্যাত, গঙ্গা মধ্যাত, বাক্যটা এরকম দেখ, গঙ্গায়া মধ্যাত। যখনই তুমি দেখবে না মধ্যাত, যারা অল্প অল্প জানো, পঞ্চমী বিভক্তি থাকলেই পঞ্চমী তৎপুরুষ হয়। তাহলে মধ্যা গঙ্গায়া পঞ্চমী আছে, গঙ্গা বা গঙ্গা, গঙ্গায়া মধ্যাত, মধ্যাতেও পঞ্চমী রয়েছে, গঙ্গাতে ষষ্ঠী রয়েছে, হয় পঞ্চমী তৎপুরুষ করবে নাই তুমি ষষ্ঠী তৎপুরুষ করবে। কিন্তু এই উদাহরণগুলো কিন্তু সব অব্যয়ভাব সমাসের মধ্যে থেকে হয়। আবার কিছু রয়েছে নিপাতনে সিদ্ধ, কোনো নিয়ম খাটে না, এরকম নিয়ম আছে, সে তারাও অব্যয়ভাব সমাস। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ এগুলো, তিষ্ঠদ্গু বিশেষ করে ইম্পর্টেন্ট শব্দ, শব্দ খুব ইম্পর্টেন্ট একটা শব্দ তিষ্ঠদ্গু। পানিনি একটা শব্দের জন্য একটা সূত্র করে দিয়েছেন, তাহলে বুঝতেই পারছো একটা শব্দের জন্য যদি সূত্র, একটা শব্দ মানে কি ওইটাকে লিখে বলেছেন এইরকম যারা যারা আছে, হ্যাঁ, তিষ্ঠদ্গু প্রভৃতি নিচ, এরকম করে একটা সূত্র তিনি করেছেন যে এইরকম যত যত শব্দ আছে নিপাতন সিদ্ধ, এবং এই শব্দটাকে উল্লেখ করেছেন। তাহলে এই শব্দটা ইম্পর্টেন্ট একটা শব্দ। তাহলে তিষ্ঠদ্গু মানে কি, তিষ্ঠন্তি গাবঃ যস্মিন কালে, তিষ্ঠন্তি মানে রয়েছে, স্থান অবস্থান করছে, গাবঃ গাবঃ মানে গরুরা, গৌ গাবৌ গাবঃ প্রথমার বহুবচন, তাহলে তিষ্ঠন্তি গাবঃ যস্মিন কালে, যে সময়ে গরুরা অবস্থান করছে সেই সময়টাকে নির্দেশ করা হচ্ছে। এটাও কিন্তু অন্য পদার্থ প্রদান না, গরুকে বোঝাচ্ছে না থাকাকে বোঝাচ্ছে, অন্য সময়টাকে বোঝাচ্ছে, যে সময়ে গরুরা রয়েছে, এটাকে বলে তিষ্ঠদ্গু। তাহলে এই তিষ্ঠদ্গু শব্দটাও কিন্তু অব্যয়ভাব সমাস। তিষ্ঠন্তি গাবঃ যস্মিন কালে, তাহলে এই যস্মিন কালে দেখলেই মনে হবে বহুব্রী সমাস। আবার মানে শুনেও মনে হচ্ছে যে গরুরা যে সময় থাকে অন্য পদার্থ প্রধান হচ্ছে বহুব্রী সমাস, না, পার্থক্য আছে বহুব্রীর সঙ্গে এখানে। এগুলো নিপাতনে সিদ্ধ পানিনি বলে গেছে, এগুলো অব্যয়ভাব করতে হবে। ঠিক একই রকম ভাবে আয়ন্তি আয়তি গাবম, আয়তি গবম মানে গরুরা যখন আসছে, মানে সন্ধ্যাবেলায় তারা ফিরে আসে, তখন বলা হচ্ছে আয়তি গবম, অর্থাৎ আয়ন্তি গাবহ যস্মিন কালে। এইভাবে হয়। খলে জবা ক্ষিপ্যন্তি যস্মিন কালে, এইভাবে হচ্ছে এই শব্দগুলো নিষ্পন্ন হয়। এগুলো নিপাতনে সিদ্ধ, কোন রকম কোন সূত্র নেই, ওই জন্য পানিনি এইগুলোকে একটা সূত্রের মধ্যে রেখে দিয়ে বলেছেন এইগুলো সব এইভাবেই পড়তে হবে। সুতরাং এই শব্দগুলোর খুব ইম্পর্টেন্ট, যেহেতু পানিনি নিজেই এই শব্দগুলোর জন্য একটা একটা সূত্র করেছেন। গড়ে সবার জন্য সূত্র করেন আলাদা ব্যাপার, যে এইরকম থাকলে সবার ক্ষেত্রেই হবে এরকম নয়, সিঙ্গেল সিঙ্গেল শব্দের জন্য সূত্র করেছেন, সেগুলো নিশ্চয়ই ইম্পর্টেন্ট হওয়া উচিত। বিশেষ করে তিষ্ঠদ্গু শব্দটা এবং খলে জবম এই শব্দ দুটো কিন্তু ইম্পর্টেন্ট দুটো কিন্তু উদাহরণ, যে এরা কোন সমাস হয়েছে, ব্যাস বাক্য কি। নেক্সট আরেকটা কি দেখছি, অব্যয়ভাব সমাসে সমাসবদ্ধ পদটি অকারান্ত হলে শেষে একটা অম থাকবে। এইটা দেখে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু আমরা অব্যয়ভাব সমাস নির্ণয় করতে পারি, যে শেষে একটা ময় হসন্ত থাকবে, কারণ অব্যয়ভাব সমাস বদ্ধ পদ তারা সবাই অব্যয়। অব্যয় মানে এর আর রূপের কোনো পরিবর্তন হবে না। যেমন তুই রাগ্য পুরুষ
রাজপুরুষ করতে পারো, রাজপুরুষস্য করতে পারো, রাজপুরুষেন করতে পারো, রাজপুরুষাত করতে পারো, রাজপুরুষায় করতে পারো, রাজপুরুষানাম পুরুষের সব করতে পারো। কিন্তু তুমি কখনোই করতে পারবে না যথাশক্তিকে যথাশক্তি না, যথাশক্তি ব্যায়াম, যথাশক্তিসু করতেই পারবে না, কারণ এরা সবাই অব্যয়, এদের চেহারা আর রূপের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কোথায় ময় হসন্ত থাকবে আর কোথায় থাকবে না, এইটা কি করে বুঝবো? তার একদম সহজ নিয়ম পানিনি করে দিয়েছেন, যে যদি শেষে দেখো অকারান্ত পদ হয়েছে তাহলে শেষে ময় হসন্ত বসাও। পানিনি তাকে অম বলেছেন। সূত্র আছে নাব্বই ভাবাদ অত অম তু অপঞ্চম্যা বলে সূত্র রয়েছে। মানে তাহলে সহজে আমাকে মনে রাখতে হবে, তো সূত্রের দরকার নেই, যে অম কোথায় থাকে, যেখানে অকারান্ত। দেখো উপগঙ্গ হয়ে গেল গঙ্গম, আর গঙ্গ কি করে হলো? গঙ্গা শব্দ থেকে গঙ্গ হয়েছে, মানে আকারান্ত শব্দগুলির হ্রস্ব আদেশ ঘটে। হ্রস্ব অধ্যাপন উঠ এরকম বলে সূত্র রয়েছে, আরো একটি সূত্র রয়েছে। তো যাই হোক, তাহলে হ্রস্ব হয়ে যায় গঙ্গা শব্দ, আকারান্ত শব্দ, দীর্ঘস্বরান্ত শব্দগুলো হ্রস্বস্বর হয়ে যায় অব্যয়ীভাব সমাসে। তাহলে হয়ে গেল উপগঙ্গ, শেষে দেখো অকার রয়েছে, গঙ্গ অকার বসিয়ে দাও উপগঙ্গম। উপনদী দীর্ঘিকার হবে না, কিন্তু সমাসবদ্ধ হয়ে হয়ে যাবে উপ ন দয় রশ্মি হয়ে যাবে। এবার দয় রশ্মিতে কি রয়েছে? রশ্মিকার রয়েছে। তাহলে কি অম আদেশ হবে, মানে ময় হসন্ত কি হবে? না, হবে না। যেমন ধরো যথা স্যার স্যার এটার বিষয় হচ্ছে কি, যে বাড়ি শব্দ যেটা আছে, বাড়িটা নপুংসক লিঙ্গ, সেই অনুসারে এটা চলবে। একটা কাজ করো, তুমি পড়াও, ঠিক আছে? তুমি যেভাবে বলছো সেইভাবে তো সবাই বুঝতে পারবে না, তাই না? আমাকে তো সবার কথা মাথায় রেখে বলতে হবে। হ্যাঁ, বাড়ি শব্দের মতো হবে। পানিনি কোথাও লিখে দিয়েছে কি? পানিনি কোথাও লিখে দেয়নি। পানিনি সূত্র করে দিয়েছে নাব্বই ভাবা দতম তু অপঞ্চম্যা। হ্যাঁ, আহা, তো সেইভাবে তাহলে আমার সূত্র ধরে ধরে বলতে হবে, যদি আমাকে স্ট্যান্ডার্ড লেভেলে পড়াতে হয়। সেটা আমি চাইছি না। তুমি জানো, ভালো কথা, তোমার থেকে অনেকে অনেক বেশি জানে, হয়তো তারা চুপ রয়েছে। আর তুমি জানো মানে আমি জানি না সেটাও তো নয়, তাই না? তাহলে একটাই নিয়ম, সহজে নিয়ম কি? তুমি বাড়ি শব্দ বলছো, তাহলে বিষ্ণু শব্দে কি বলবে? বিষ্ণু শব্দে তো রস্যকার রয়েছে। তখন তুমি আর একটা শব্দ বলবে না, বিষ্ণু শব্দ তাহলে মধু শব্দের মতো হবে। এত মনে রাখার কি দরকার? আমি যদি সহজ নিয়ম জানি। সহজ নিয়ম বলেই দিয়েছে, অকারান্ত হলে অম হবে, ব্যাস। একটাই নিয়ম বলেছে, আমি 10টা নিয়ম কেন পড়বো এর জন্য? শেষে অকার আছে, নির্মশকম, মশক অকার রয়েছে, ময়সন্ত হবে। যথাশক্তিতে রস্বীকার রয়েছে, মানে অকার নেই, হবে না। স্বশক্তিতে রস্বীকার রয়েছে, মানে হবে না। রস্যকার রয়েছে, বিষ্ণুম করা যাবে না। উপনদী রস্বীকার রয়েছে, করা যাবে না। পানিনির সূত্র অনুসারে বলছি না, অন্য কোনো কৌমুদি বা অন্য কোনো ব্যাকরণ নিয়ম অনুসারে। এই নিয়মগুলো যা যা লেখা রয়েছে আমার মনের থেকে তৈরি করা নিয়ম নয়। এটা ভুল বুঝবে না যে আমি নিজে থেকে নিয়ম তৈরি করে দিয়েছি। আমি নিয়ম তৈরি করার কেউ নই। পানিনি যেমন যেমন বলেছেন তার সংক্ষিপ্ত নিয়ম এখানে লিখে দিয়েছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, অল্প সময়ে শেষ করতে সুবিধা হয়। এইটুকু পড়লে অব্যয়ীভাব সমাস শেষ। এইবার ব্যাস বাক্যগুলো নিজেকে লিখে লিখে পড়তে হবে। ব্যাস বাক্যগুলো পড়ার সময় কখনো কখনো অর্থ দিয়ে বিচার করে পড়তে হবে, যে অব্যয়ং বিভক্তি সমীপ সমৃদ্ধি, অব্যয়ং বিভক্তি সমীপ সমৃদ্ধি বৃদ্ধি, অর্থ অর্থাভাব, অত্যয় শব্দ প্রাদুর্ভাব, পশ্চাৎ, যথা, অনুপূর্ব। হ্যাঁ, এরকম 16খানা অর্থ রয়েছে, যে 16টা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। তার মধ্যে যথার আবার 4খানা অর্থ রয়েছে। সেই অর্থগুলো কি? দিনাম, দিনাম, প্রতিদিনাম কি অর্থ রয়েছে? বিপসা অর্থ রয়েছে। এইগুলো আরো একটু ডেপথে গেলে তবেই এগুলো জানা সম্ভব। কিন্তু তুমি যদি বেসিক পড়ো, এসএসসির জন্য পড়ো, এইটুকু, তার সঙ্গে ব্যাস বাক্যগুলো, যে ব্যাস বাক্যগুলো বইতে করে দেওয়া আছে, যেটা করে দেওয়া আছে সেটা আমি বলবো না, যেটা করে দেওয়া নেই সংক্ষেপকরণ, যেটুকু আমি পরীক্ষার জন্য অল্প সময় মনে রেখে পরীক্ষা পর্যন্ত নিয়ে যেতে পারবো। আমি পড়লাম অনেক, পরীক্ষা পর্যন্ত নিয়ে যেতে পারলাম না, ভুলে গেলাম, তাহলে কি লাভ হবে? সেই হিসাবে আমার ক্লাস তৈরি করা হয়েছে, এবং আজকে পরিষ্কারই বলে দেওয়া হচ্ছে সংক্ষেপে সমাস, সংক্ষেপে করব। তাহলে দেখো, আমি মাত্র 2টো পৃষ্ঠা, মানে 10টা নিয়ম করেছি। 10টা নিয়ম তোমরা খাতায় লিখলে 1 পাতা হবে। 1 পাতাতে অব্যয়ীভাব সমাস শেষ। এবার তোমরা কি করে আর 1 পাতাতেই ব্যাস বাক্যগুলি লিখে নেবে, বই দেখে দেখে, বা বই দেখে দেখে পড়ে নেবে। তোমার সময়ও বাঁচলো, সিলেবাসও শেষ হয়ে গেল। নেক্সট চলে যাব তৎপুরুষ সমাস। স্যার একটা প্রশ্ন ছিল। তৎপুরুষ সমাস,
হ্যালো, প্রায়ণ উত্তর পদার্থ হ্যাঁ হ্যাঁ একটা প্রশ্ন ছিল স্যার। ক্লাসটা শেষ হলে প্রশ্ন করলে ভালো হতো না? অবশ্যই শুনবো আমি। এখন হ্যাঁ, আমরা প্রশ্ন স্যার আচ্ছা, পরে নিচ্ছি আমরা, আচ্ছা, ঠিক আছে? সকলের প্রশ্ন নেব আমরা পরে, ক্লাস আচ্ছা। ওকে ওকে স্যার কন্টিনিউ। হ্যাঁ, এবং কাইন্ডলি প্রত্যেকে একটু মাইকটা বন্ধ রাখবে, তাহলে সবারই সুবিধা হবে। আর প্রশ্ন অবশ্যই শুনবো। আরেকটু পড়িয়ে নিই, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আরেকটু সময় নিই, তারপর আমরা প্রশ্ন নেব। এখানে প্রায় 250 জন ছাত্রছাত্রী রয়েছে। সবার প্রশ্ন নেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা যতটা পারবো প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আরেকটু আমাকে সময় দাও, আমি আরেকটু দেখিয়ে দিই যে কিভাবে পড়লে তোমরা জিনিসগুলো ধরতে পারবে। এবং ডেপথ ক্লাস হবে, ডেপথ ক্লাস হবে না তা নয়, ডেপথ ক্লাস এরপরে হবে। তখন দেখবো কে কতদূর জানো, বা কে কতটা জানো। কাউকে চ্যালেঞ্জ করছি না, কিন্তু জানাটা অবশ্যই ভালো। কিন্তু এখানে তো সবাই আছে, এবং এসএসসির জন্য সব ডেপথ প্রয়োজন নেই। সবাই আছে, সবাইকে বুঝতে হবে। যারা কখনো সমাজ সেইভাবে পড়েনি, বোঝেনি, তাদেরও তো দরকার, তাদেরটাও তো ভাবতে হবে, তাই না? সেই জন্য আমি সবার জন্য করে ক্লাসটা রেডি করেছি, এবং একটু ছবি টবি দিয়েছি যাতে একটু বোঝাতে এবং বুঝতে সুবিধা হয়। তো আরেকটু আমরা সময় নিই, তারপর আমরা প্রশ্ন নেব। যে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের কি ব্যাপার দেখা যাক। তৎপুরুষ সমাসে কি বলছেন? প্রায়ণ উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ। তাহলে পাণিনি, এগুলো হচ্ছে দীক্ষিতের সূত্র। পাণিনি কি সূত্র করেননি? হ্যাঁ, সূত্র করেছেন, তৎপুরুষ বলে একটি সূত্র করেছেন। তো সেই সূত্র এখন আমরা পড়বো না, কারণ সেগুলি আমার লাগবে না। যেটা আমার লাগবে না আমি শুধু শুধু সেগুলো জমাবো কেন? তাহলে প্রায়ণ উত্তর পদার্থ, আগেটা যেমন দেখলাম পূর্ব পদার্থ, কৃষ্ণস্য সমীপম হলো উপকৃষ্ণম। তাহলে উপশব্দের অর্থ প্রাধান্য পেয়েছিল, উপটা আগে ছিল, পূর্বপদ ছিল আগে ছিল, তার অর্থ বেশি প্রাধান্য পেয়েছে। এখানে ঠিক অপোজিট, উত্তর পদার্থ প্রধান ও তৎপুরুষ। পরের পদের অর্থ যদি প্রধান হয় তখন তাকে তৎপুরুষ সমাস বলা হবে, উত্তর পদের অর্থ প্রধান হবে। আচ্ছা, এই তৎপুরুষ সমাসের কি কি ভাগ রয়েছে, কোনগুলো আমাকে পড়তে হবে? সবকটা তৎপুরুষই পড়তে হবে। দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। হ্যাঁ, একদেশী তৎপুরুষ, একাদশী নয় কিন্তু, একদেশ। দেশ মানে জায়গা, একটা স্থান, অবয়বের একটা জায়গা, তাই একদেশ থেকে একদেশী, অনেকে একাদশী অন্যান্য নামেও হয়তো বলেন। একদেশী তৎপুরুষ, নং তৎপুরুষ, কু তৎপুরুষ, গতি তৎপুরুষ, প্রাদি তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। এতগুলি তৎপুরুষের ভাগ রয়েছে। এই তৎপুরুষের ভাগগুলো আমাকে পড়তে হবে। কি দেখলে বলে দেবো যে এটা প্রাদি তৎপুরুষ, কি থাকলে বলে দেবো এটা উপপদ তৎপুরুষ, কি থাকলে বলে দেবো এটা গতি তৎপুরুষ হয়েছে, কু তৎপুরুষ হয়েছে, নং তৎপুরুষ হয়েছে। অন্তত দেখার সাথে সাথে যাতে বলে দিতে পারি যে এটা এই তৎপুরুষ হয়েছে। কেন? কারণ 2016-তে ঠিক ওই টাইপের প্রশ্ন এসেছে, সমাসের নাম দিয়ে বলেছে কি সমাস হয়েছে। তাহলে সেই দেখেই যাতে বলে দিতে পারি, এটা আগে দরকার। তারপর দরকার একটু একটু নলেজ, তারপর দরকার ডেপথ, ডেপথটা পরে দরকার এসএসসির জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে তৎপুরুষ সমাসের আরো একটা ভাগ রয়েছে, বিশেষ ভাগ হচ্ছে কর্মধারয় সমাস, যাকে কেউ কেউ আলাদা একটা সমাসের নাম দিয়েছেন। তাহলে তৎপুরুষের বিশেষ ভাগ কর্মধারয় সমাস। কর্মধারয়েরও ভাগ রয়েছে, সেটা হচ্ছে দ্বিগু সমাস। কর্মধারয়ের বিশেষ ভাগ হচ্ছে দ্বিগু সমাস। তাহলে কর্মধারয় কাকে বলে, দ্বিগু কাকে বলে, সেগুলো আমাকে জানতে হবে। কিভাবে বুঝবো কর্মধারয় হয়েছে? একটা দুটো শব্দ, একটা দুটো নিয়ম পড়লেই বোঝা যাবে এটা কর্মধারয় হয়েছে। উদাহরণের মধ্যে সেই নিয়মটা খুঁজলেই বোঝা কর্মধারয় হয়েছে। অনেকেরই কর্মধারয় গুলিয়ে যায়, যে কর্মধারয় বুঝবো কি করে। দ্বিগুটা তাও বোঝা যায়, সংখ্যাবাচক রয়েছে তাই, কিন্তু কর্মধারায় অনেকে বুঝতে পারে না। এবং কর্মধারায় বুঝলেও সেখানে উপপদ কোনটা হবে, মানে উপমিত কর্মধারায় কোনটা হবে, উপমান কর্মধারায় কোনটা হবে ভুলিয়ে যায়। কোনো দিন গোলাবে না, নিয়ম রয়েছে। একদম বাংলাতে নিয়ম পড়তে হবে, সংস্কৃততে নয়। সংস্কৃত সূত্র লাগবে না এখানে, এটা নেটের পরীক্ষা নয়, এখানে লাগবে না। এবং এই কথাগুলো আমি কেন বলছি, আমি এই কথাগুলো বলছি তার কারণ আমি বহুবার এসএসসি দিয়েছি। আমি বহুবার দিয়েছি, মানে 2010-এ একবার, 10-টা হলো, হ্যাঁ 10-এ দিয়েছি, আর একবার বোধহয় 11টা 13-তে হলো দিয়েছি, 2016-তে দিয়েছি। 3বার এসএসসি দিয়েছি। 2016 সালে আমার এসএসসি প্যানেলের নাম ছিল, 11-12-এর নাম ছিল, এবং আমি 2014-15 সাল থেকে এসএসসি পড়াই। ঠিক আছে, আমি যখন পাইনি তার আগে থেকে ছেলেমেয়েরা আমার কাছে এসএসসি পড়ে। কিন্তু পুরোনো সালের প্রশ্ন আমাকে ঘাটা, আমি জানি কতটুকু আসতে পারে কতটুকু আসতে পারে না। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে এত নলেজ, এত ডেপথ লাগবে না। যেটুকু না জানলে নয়, আগে সেইটুকু জানো, যাতে ভুল না হয়। এসএসসিতে জানা প্রশ্ন ভুল হবে, মিলিয়ে নেবে। এসএসসিতে জানা প্রশ্ন ভুল করে আসবে, যারা করবে না তারাই চাকরি পাবে। যাই হোক, তৎপুরুষ সমাস উদাহরণ দেখো। রাজ্ঞ পুরুষ, একটা উদাহরণ দিয়েছি, তার মধ্যে রাজ্ঞ একটা পদ আর পুরুষ একটা পদ, দুটো পদ আমি লিখেছি। এই দুটো পদ হচ্ছে
সমাসবদ্ধ হচ্ছে, এদেরকে আমরা সমস্যমান পদ বলি। এর সঙ্গে এর সমাস হচ্ছে রাজনের সঙ্গে পুরুষ শব্দের সমাস হচ্ছে। এদের এই বাক্যটাকে কি বলা হচ্ছে? রাজ্য পুরুষ বাক্যটাকে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য বলা হচ্ছে। আর রাজ পুরুষ যখন সমাসবদ্ধ হলো তখন তাকে আমরা কি বলছি? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে রাজ্ঞ বা রাজন শব্দ, এই শব্দটার মানে কি, অর্থ কি, পদার্থ কি? সমাসকে পদবিধি বলেছেন, পাণিনি সমর্থ পদবিধি বলেছেন। সমর্থ যুক্ত পদ থাকতে হবে, আকাঙ্ক্ষা যোগ্যতা সান্নিধি যুক্ত পদ থাকতে হবে, পদের মধ্যে তিনটে ক্ষমতা থাকতে হবে, সেই পদের আকাঙ্ক্ষা থাকতে হবে, যোগ্যতা সান্নিধি তিনটেই থাকতে হবে। যাই হোক, তাহলে এই রাজ্য শব্দের অর্থ, রাজা বললে সঙ্গে সঙ্গে তোমার মাথায় কি আসে? একটা ছবি আসে যে রাজা একসময় এইরকম রাজা ছিল। এখনকার সময় রাজা বললে কি মাথায় আসবে? যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই রাষ্ট্রপতি, এই টাইপের যারা লোক রয়েছেন, এই লেভেলের যারা লোক রয়েছেন, তাদের কথা তোমার মাথায় আসবে, ছবি আসবে যে এরা হচ্ছে রাজা। এটা রাজন শব্দের অর্থ। আর পুরুষ শব্দের অর্থ কি? যে কোনো একজন ব্যক্তি, এটা সাধারণ মানুষ, লোকাল পাবলিক। রাজার সঙ্গে দেখো তার প্রচুর পার্থক্য রয়েছে। এরকম দুটো শব্দের দুটো আলাদা আলাদা মানে রয়েছে। এই দুটোকে যদি আমি জুড়তে যাই, এই দুটোকে যদি আমি জুড়ি একটার সঙ্গে একটাকে, তাহলে কি করতে হবে? এই রাজ্য শব্দটার এই মূল শব্দটা খুঁজে বের করতে হবে। রাজন শব্দ হচ্ছে মূল শব্দ, আর পুরুষ শব্দের মূল শব্দ পুরুষ, বিসর্গটা থাকছে না, বিভক্তি দুটোকে বাদ দিতে হয়, পদসাধন করারও নিয়ম রয়েছে। এই একটা পদ তৈরি করতে একটা পৃষ্ঠা লিখতে হয় নিয়ম কানুন দিয়ে, সেটাও এখনো লাগে না। তাহলে রাজন শব্দের আবার নয় হসন্ত লোপ পেয়ে যায়। যে সকল শব্দের শেষে ন থাকে সেই সকল শব্দের ন গুলো লোপ পেয়ে যায়। যেমন ধরো মহাভারত, মূল শব্দ কি? মহৎ শব্দ, থাকে মহা। হ্যাঁ, তারপরে ধরো যে কোনো শব্দ তুমি যখন দেখবে, চর্মন শব্দ, রাজন শব্দ, গুণিন শব্দ, ন আছে, তার সঙ্গে যখনই সমাস হয় ন গুলো চলে যাবে। তাহলে রাজন শব্দের ন চলে যাচ্ছে, থাকে রাজ, তার সঙ্গে পুরুষ যুক্ত করে দেওয়া হয়ে গেল রাজপুরুষ। এবার তুমি যদি প্রথমার এক বচন করতে চাও তাহলে বিসর্গ করো, প্রথমার বহু বচন করতে চাও তাহলে রাজ পুরুষা করো, দ্বিতীয়ার এক বচন করতে চাও রাজ পুরুষম করো, সবকিছু করতে পারবে। এই রাজ পুরুষ অর্থটা কেমন? এই দুটো মিলে দেখো, একটা অর্থ হলো রাজপুরুষ, যে লোকটা রাজার আন্ডারে কাজ করছে, যে লোকটা রাজ কর্মচারী, যার হাতে দেখো অস্ত্রশস্ত্র রয়েছে, সেই লোকটাই যখন চাকরি পেয়ে গেছে তখন সে রাজ কর্মচারী হয়ে গেছে। এখনকার ভাষায় কি? যারা সরকারি কর্মচারী, যারা সরকারের আন্ডারে কাজ করে, তারাই হচ্ছে রাজপুরুষ। এখন তার রাজতন্ত্র নেই। যেমন ধরো বাংলাতে যদি বলি সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী মানে কাকে বোঝালো? সরকারকে বোঝালো না কর্মচারীকে বোঝালো? এমন একজন ব্যক্তিকে বোঝালো যে সরকারের আন্ডারে কাজ করে, সরকারত্ব থাকলো কিন্তু সেই লোকটাই কর্মচারী হয়ে গেছে। তাহলে এই লোকটার অর্থ এখানে প্রধান। এখানে কিন্তু রাজা কিন্তু নয়, এই লোকটা কোনোভাবেই রাজা নয়, কিন্তু এই লোকটার ভেতরে সেই আগের লোকটাই রয়েছে, কিন্তু পোশাক আশাক তার একটা ব্র্যান্ডের হয়েছে, তার চাকরি, তার পিছনে একটা সিল পড়েছে, সে চাকরি পেয়েছে, চাকুরিজীবী, রাজার আন্ডারে সে চাকরি করছে, রাজার আন্ডারে সে কাজ করছে। তাহলে এইখানে এই লোকটাই কিন্তু ওই কর্মচারীতে পরিণত হলো, সরকারের কর্মচারীতে পরিণত হলো। তাহলে এখানে এই লোকটার অর্থটাই বেশি, পরপদের অর্থ, উত্তর পদের অর্থটাই বেশি। এখানে এই লোকের মধ্যে রাজা ব্যাপারটা কিন্তু নেই, লোক ব্যাপারটা আছে, এক্সট্রা যুক্ত হয়েছে, রাজার আনুগত্য সে পেয়েছে, এইটুকু এক্সট্রা যুক্ত হয়েছে। কিন্তু প্রাধান্য কি? লোকটাতেই প্রাধান্য। একে বলা হয় উত্তর পদার্থ প্রধান, হ্যাঁ, পর পদার্থ প্রধান। এই রকম হলে তখন বহুব্রীহি সমাস বুঝতে হবে, বা বহুব্রীহি সমাসের মানে এইভাবে করতে হবে যে রাজপুরুষ বলতে এমন একজন ব্যক্তি যে রাজার আন্ডারে কাজ করছে, সেই লোকটি, এখানে পুরুষ শব্দের অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে এইভাবে আমরা তৎপুরুষ সমাসের প্রারম্ভিক একদম বেসিক অর্থটা আমরা এইভাবে বের করবো বা এইভাবে বোঝার চেষ্টা করবো। এরপরে দেখো দ্বিতীয়া থেকে শুরু করে বিভিন্ন রকম তৎপুরুষ গুলো রয়েছে। আমি কয়েকটা তৎপুরুষ আজকে পড়াবো, পরের ক্লাসে বাকিগুলি আমরা করার চেষ্টা করব। দ্বিতীয় তৎপুরুষে কি? একদম সহজ নিয়ম, প্রথমে একটা দ্বিতীয়ান্ত পদ থাকবে, তারপরে দেখো গুণে গুণে এই শব্দগুলো থাকবে, শ্রিত, অতীত, পতিত, গত, অত্যস্ত, প্রাপ্ত, আপন্ন, এই কটা শব্দই থাকবে। তাহলে যখনই তোমায় উদাহরণ দেবে যে দুঃখ অতীত, এই অতীত আছে তো, তাহলে কি হবে? দুঃখে না অতীত হবে, না দুঃখায় অতীত হবে, না দুঃখাম অতীত হবে। আমরা জানি অতীত থাকলেই দ্বিতীয় তৎপুরুষ, এইভাবে মনে করবো। গত রয়েছে মানে দ্বিতীয় তৎপুরুষ, অত্যস্ত রয়েছে দ্বিতীয় তৎপুরুষ, প্রাপ্ত রয়েছে, আপন্ন রয়েছে দ্বিতীয় তৎপুরুষ। এই শব্দগুলো দেখে, যেমন কারক পড়ার সময় আমরা পড়ি বিভিন্ন শব্দ যোগে বিভক্তি হয়, কি যে নিকষা শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি, অভিত পরিত সময় নিকষাহা প্রতিযোগী অপি, সহযুক্তে তৃতীয়া, সহার্থে তৃতীয়া ইত্যাদিতে পড়েছো, হিত শব্দ যোগে চতুর্থী, বহিযোগে পঞ্চমী, এরকম নানা তোমরা শব্দ যোগে বিভক্তি পড়েছো।
তো এখানেও শব্দ দেখেই বলা যাবে যে এটা এই তৎপুরুষ সমাস হয়েছে, অতি সংক্ষেপে বলা যাবে এই শব্দ আছে মানে এই তৎপুরুষ হয়েছে। এবং দেখো মাত্র 5টা নিয়ম রয়েছে দ্বিতীয় তৎপুরুষ, আর কিচ্ছু নেই দ্বিতীয় তৎপুরুষে। এই 5 লাইন পড়লেই শেষ, আর কিচ্ছু পড়তে হবে না, সত্যিই কিছু পড়তে হবে না, তুমি আর কোনো বই না পড়লেও হবে, শুধু ব্যাস বাক্যগুলো জেনে নিতে হবে। কেমন? প্রথমে বলেছি দ্বিতীয়ান্ত পদ থাকতে হবে, তাহলে দ্বিতীয়ান্ত পদ যদি থাকতে হয় তাহলে দ্বিতীয়ান্ত পদ আমাকে একটা খুঁজতে হবে, মানে একটা বানাতে হবে দ্বিতীয়ান্ত পদ। কি করে বানাবো দ্বিতীয়ান্ত পদ? এই যে দ্বিতীয়ান্ত পদ বানাবো কি করে, এই যে কৃষ্ণশ্রিত পদটা তোমায় দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ব্যাস বাক্য লেখো, নিজে থেকে বানাতে হবে। কি করে? আমি জানি শ্রিত আছে মানে দ্বিতীয়া হবে, এইটুকু যদি জানো তাহলে দ্বিতীয়া হবে, মানে দ্বিতীয়া এই যে প্রথম পদটা রয়েছে এটাকে দ্বিতীয়া করতে হবে, আর শ্রিতটাকে আলাদা করে দাও, উত্তর হয়ে যাবে কৃষ্ণং শ্রিত, দ্বিতীয় তৎপুরুষ শেষ। দুঃখাতীত, দুঃখম অতীত, প্রথম পদটাতে দ্বিতীয়া হতেই হবে দ্বিতীয় তৎপুরুষ করতে গেলে। তাহলে দুঃখমতীত দেখেও বলে দেবো যে এটা দ্বিতীয় তৎপুরুষ হয়েছে, আর দুঃখাতীত যদি দেখে দেয় আমাকে তাও বলতে পারবো যেটা দ্বিতীয় তৎপুরুষ হয়েছে। আবার যদি দুঃখাতীত দিয়ে বলে ব্যাস বাক্য লেখো সেটাও করতে পারবো, কারণ অতীত আছে মানে দ্বিতীয় করতে হবে, প্রথম পদটা মাস্ট বি প্রথম পদটা দ্বিতীয় করতে হবে। নরক পতিত, নরকম পতিত, নরকাত পতিতও হয়, কিন্তু আমরা নরকম পতিতটা এখন পড়বো যেহেতু দ্বিতীয় তৎপুরুষ করছি। বনং গত, গত আছে, তরঙ্গ অত্যস্ত, অত্যস্ত মানে হচ্ছে তরঙ্গের দ্বারা আঘাতপ্রাপ্ত, বিক্ষিপ্ত হয়েছে তরঙ্গের দ্বারা, তরঙ্গম অত্যস্ত, সুখম প্রাপ্ত, দুঃখম আপন্ন, দুঃখাপন্ন, তাহলে প্রথম পদটা মাস্ট বি দ্বিতীয় হবে। এরপর দেখো আর একটা নিয়ম কি, তাহলে বেশিরভাগটাই প্রথম সূত্রে কভার হয়ে গেছে, পানিনি বেশিরভাগটাই এই প্রথম সূত্র করে কভার করে দিয়েছেন। বলছে আরো কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলো যোগেও দ্বিতীয় হয়, আমি শুধু শব্দগুলো মনে রাখলে আমার দ্বিতীয় শেষ, কোনো জটিলতা নেই। তৎপুরুষ সমাস সব থেকে সহজ সমাজ, বাকি যত সমাস রয়েছে সব থেকে ইজিয়েস্ট সমাস হচ্ছে তৎপুরুষ, যদিও ভ্যারাইটি তার সব থেকে বেশি, ভ্যারাইটি বেশি, কিন্তু দেখেই বলে দেওয়া যায় এই তৎপুরুষ হবে। তৎপুরুষে কোনো গন্ডগোল হওয়ার কোনো জায়গা নেই, যে কোনো সমাজ দেখে বলে দেওয়া যায়, শুধু একটু মানেটা যদি হালকা করে বুঝতে পারো। তার জন্য একটু পড়তে হবে। আচ্ছা, দ্বিতীয়ান্ত পদ, তার সঙ্গে কি গামী শব্দ থাকতে পারে, বুভুক্ষু শব্দ থাকতে পারে, পিপাসু, এটা পিপাসু হবে, পিপাসু শব্দ থাকতে পারে, এই শব্দগুলো যদি থাকে তখন কি হয় দ্বিতীয় তৎপুরুষ হবে। যেমন গ্রাম ও গামী, তাহলে গামী শব্দ আছে মানেই দ্বিতীয় তৎপুরুষ, গামী আছে দ্বিতীয়, বুভুক্ষু দ্বিতীয় তৎপুরুষ, পিপাসু দ্বিতীয় তৎপুরুষ, দেখেই বলে দেয়। এবার ব্যাস বাক্য কি করে হবে? গ্রাম শব্দের দ্বিতীয় করো গ্রামং গামী, অন্ন শব্দের সঙ্গে করো অন্নং, দ্বিতীয় করে দাও বুভুক্ষু। মধু শব্দে ক্লিবলিঙ্গ দ্বিতীয়ের এক বচনে মধুম হবে না, মধু শব্দটা ক্লিবলিঙ্গের দ্বিতীয় এক বচন মধু, মধুই থাকে, প্রথম আর এক বচনেও মধু, মধু থাকে, তখন ব্যাস বাক্য হবে এইরকম মধু পিপাসু, মধু পিপাসু, আলাদা আলাদা হবে মধু পিপাসু, আর সমাস করলে মধু পিপাসু একসঙ্গে হয়ে যাবে। কেন? তোমাকে শব্দটার উপর গুরুত্ব দিতে হবে, শব্দটা ক্লিবলিঙ্গ না পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, সেই অনুসারে তোমার শব্দরূপ করতে হবে। যেমন গ্রাম, গ্রামং করলে অন্ন, অন্নম করলে ক্লিবলিঙ্গে করলে, কিন্তু মধুটাও তো ক্লিবলিঙ্গ, কিন্তু অকারান্ত নয়, রস্যুকারান্ত, তখন সেখানে আর অম হয় না, হ্যাঁ, যা আছে তাই থাকে। নেক্সট, দ্বিতীয়ান্ত খট্টা পদ প্লাস ত প্রত্যয়ান্ত পদ, খট্টা পদ আর ত প্রত্যয়ান্ত পদের সঙ্গে কিন্তু সমাস হয়। খট্টা পদ, খট্টা মানে খাট বা খাটিয়া জাতীয় যে বিছানা সেগুলিকে খট্টা বলা হয়েছে। তাহলে এই খট্টা পদে দ্বিতীয় বিভক্তি থাকবে, তারপরে কে থাকবে প্লাস দেওয়া রয়েছে, যদিও সন্ধি হচ্ছে না কিন্তু, হ্যাঁ, তাও প্লাস দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আগে কে থাকবে আর পরে কে থাকবে। আর সমাসে কিন্তু সন্ধি অবশ্যই হয়, সন্ধি হয় না তা নয়, সন্ধি অবশ্যই হয়, সন্ধি না করলে সমাস হয় না। তাহলে দ্বিতীয়ান্ত খট্টা পদ থাকবে, মানে খট্টাম দ্বিতীয় এক বচন বা দ্বিতীয় বহু বচন যা খুশি থাকতে পারে, কিন্তু খট্টামই থাকে। আর ত প্রত্যয়ান্ত পদ, আগের দিন আমরা অনলাইন ক্লাসে করেছিলাম ত প্রত্যয়ান্ত পদ কিভাবে তৈরি হয়, তাহলে ত প্রত্যয়ান্ত পদ একটা থাকতে হবে। তাহলে ত প্রত্যয়ান্ত পদ দেখো এখানে আছে খট্টা আর আরুড়, দুটো শব্দ রয়েছে, ব্যাস বাক্য যদি করি প্রথমটাকে দ্বিতীয় করো, খট্টাতে দ্বিতীয় করো, হয়ে যাবে খট্টাম, আর আলাদা করে দাও আরুড়, আরুড় কি করে হলো, আ পূর্বক রুহ ধাতু, তার সঙ্গে ত প্রত্যয় করলে হয় আরুড়, আ যুক্ত রুড়, আ যুক্ত মানে আ উপসর্গ
তারপর রুহ ধাতু, হ্যাঁ এটা পুটলিটা দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, আপূর্বক রুহ ধাতু, তার সঙ্গে ত প্রত্যয় করলে হয় রুড়া। ত প্রত্যয় বোঝার নিয়ম আগের দিন করিয়েছি, যেখানে যেখানে দেখবে হ আছে ত প্রত্যয় করলে সেগুলো ঢ হয়ে যায়। যেমন সহযুক্ত ত সোড়া, লিহযুক্ত ত লিড়া, রুহযুক্ত ত রুড়া, সব দেখো ঢয় শূন্যরা হয়ে গেছে। তাহলে এটা ত প্রত্যয়ান্ত পদ। আর আগে খট্টা শব্দ রয়েছে, ব্যাস খট্টা শব্দ আছে মানে দ্বিতীয় তৎপুরুষ হবে, পারেনি নিজেই সূত্র করে দিয়েছেন। আর পরে একটা ত প্রত্যয়ান্ত পদ আছে, এটাও দেখে নিতে হবে। দ্বিতীয়ান্ত কালবাচক শব্দ যদি থাকে, আগেরটা যেমন খট্টা পদ বলে দিয়েছে দ্বিতীয়ান্ত, এখানে বলছে দ্বিতীয়া বিভক্তি থাকবে কিন্তু কালবাচক একটা শব্দ থাকতে হবে। যদি কালবাচক শব্দ থাকে এবং পরে ত প্রত্যয়ান্ত পদ থাকে, আগেরটাও ত প্রত্যয়ান্ত ছিল এখানেও ত প্রত্যয়ান্ত, শুধু আগেরটা খট্টা ছিল, এখানে খট্টার জায়গায় একটা কালবাচক মাস শব্দ হয়েছে। মাসাং প্রমিত, আমরা কালাধ্বনের অত্যন্ত সংযোগে পড়েছি, কালাধ্বনের অত্যন্ত সংযোগেতে কি হয়, দ্বিতীয়া বিভক্তি হয় কালবাচক শব্দ অর্ধনবাচক শব্দে। এখানেও দেখো কালবাচক শব্দ রয়েছে, তাই দ্বিতীয়া তৎপুরুষ করতে হবে এবং পরে প্রমিত ত প্রত্যয়ান্ত পদ রয়েছে, প্রমা যুক্ত ত প্রত্যয় প্রমিত। আচ্ছা দ্বিতীয়ান্ত ব্যাপ্তিবোধক কালবাচক শব্দ যদি থাকে, ব্যাপ্তিবাচক মানে ব্যাপ্তি অর্থবোধক, যেটা একটু আগেই বললাম কালাধ্বনের অত্যন্ত সংযোগে, ব্যাপ্তিবাচক মানে কতক্ষণ তুমি সুখ ভোগ করবে, সুখ মুহূর্তের জন্য, এক মুহূর্ত পরিমাণ সুখ, মুহূর্তম সুখম। হ্যাঁ তুমি বর্ষ ভোগ্যম, এই যে তুমি পরিবেশ সুন্দর পরিবেশ পাচ্ছ সেটা কতদিন, বর্ষ ভোগ্যম, 1 বছর পর্যন্ত তুমি এই পরিবেশটা পাবে বা 1 বছর পর্যন্ত তুমি এটা ভোগ করতে পারবে। এই জমির মালিক তুমি কতদিন, বর্ষ ভোগ্যম ক্ষেত্রাম, 1 বছর তোমায় এটা ভোগ করার জন্য দিলাম, এটা কতদিন, যতদিন 1 বছর শেষ না হয়। তাহলে এটা ব্যাপ্তিবোধক। তো এরকম ব্যাপ্তিবোধক সময়বাচক শব্দ রয়েছে। আর তারপরে দেখো সুবন্ত পদ রয়েছে। এরকম যে কোনো সুবন্ত পদ পরে থাকলে আগে যদি ব্যাপ্তিবোধক শব্দ থাকে, তাহলে ব্যাপ্তিবোধক মানে মানেটা গুরুত্বপূর্ণ, এই বাক্যটার মানেটা তোমাকে বুঝতে হবে, যেটা ঠিক কি বলতে চেয়েছে। এবং সেই মানে কি করে বুঝবে, এই উদাহরণগুলি তোমায় পড়তে হবে, এই উদাহরণগুলিকে বারবার পড়তে হবে, মানে বুঝে পড়তে হবে। এই উদাহরণের বাইরে আর উদাহরণ না পড়লেও চলবে, কারণ এইগুলো বিশিষ্ট উদাহরণ। হ্যাঁ পরীক্ষায় সমাজ থেকে আনকমন উদাহরণ দেবে না, কারক থেকে আনকমন দিতে পারে, সমাজ থেকে আনকমন দেবে না, সমাজ থেকে প্রাইমারিলি কমন উদাহরণ এবং মিডিল টাইপের কমন উদাহরণ দেবে, খুব আনকমন উদাহরণ দেবে না। তার অনেক কারণ আছে, কারণ আর এখানে বললাম না। যাই মুহূর্ত সুখম, কতক্ষণ সুখ, 1 মুহূর্ত পরিমাণ সুখ। আচ্ছা নেক্সট, তাহলে দ্বিতীয় তৎপুরুষ এইটুকুতেই শেষ, আর কিচ্ছু নেই দ্বিতীয় তৎপুরুষ। এইটুকু পড়তে কতক্ষণ লাগবে দ্বিতীয় তৎপুরুষ, জাস্ট দেখে নাও স্থিত অতীত পতিত গত অত্যস্ত প্রাপ্ত আপন্ন, এই শব্দগুলো আছে, হয়ে গেল দ্বিতীয় তৎপুরুষ। গামী বুভুক্ষু পিপাসু শব্দ আছে, হয়ে গেল। তপ্রত্যয়ান্ত পদ খট্টা রয়েছে, হয়ে গেল। মাস শব্দ মানে যে কোনো সময়বাচক শব্দ রয়েছে, পরে তপ্রত্যয়ান্ত শব্দ রয়েছে, ব্যাপ্তিবাচক শব্দ রয়েছে, শেষ। তাহলে দ্বিতীয় তৎপুরুষ থেকে যদি কখনো সূত্র দেয়, খট্টাম আরুড়, খট্টাম আরুড় দেবে না, খট্টারুড় দিয়ে বলবে কি সমাস হয়েছে। খট্টাম দিলে তো যে কেউ বুঝে যাবে দ্বিতীয় তৎপুরুষ হয়েছে, দেবে খট্টারুড়, খট্টে না আরুড়, খট্টাত আরুড়, খট্টাম, খট্টাম আরুড়, খট্টাম আরুড়, এরকম দেবে, দিয়ে বলে কোনটা হয়েছে। মানে খট্টাত আরুড়, খট্টেন আরুড়, খট্টস্য আরুড়, এরকম নানা রকম দিতে পারে, বলে কি সমাস হয়েছে। বর্ষ ভোগ্যম বলে বর্ষেন ভোগ্যম, বর্ষভোগ্যম, বর্ষাত ভোগ্যম, বর্ষস্য ভোগ্যম। হ্যাঁ তাই তো, বর্ষস্য ভোগ্যম হতে পারে। হবে না তা না, কিন্তু দেখতে হবে আমাকে সেটা হবে কি হবে না। বর্ষস্য ভোগ্যম হলেও হতে পারে, সেটা খেয়াল করে দেখতে হবে। যাই হোক, তাহলে এই দ্বিতীয় তৎপুরুষের মধ্যে এইটুকু আছে। নেক্সট কি রয়েছে, তৃতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষে কি রয়েছে দেখো, ঠিক একই রকম লিখেছি, তৃতীয়ান্ত পদ একটা থাকতেই হবে, আগে একটা তৃতীয়ান্ত পদ থাকবে। দ্বিতীয় তৎপুরুষে যেমন দ্বিতীয়ান্ত পদ ছিল, এখানে একটা তৃতীয়ান্ত পদ থাকবে। আর কি কি শব্দ থাকবে, পূর্ব শব্দ, সদৃশ শব্দ, সম মানে সমান, উন মানে কম, এবং উনবাচক শব্দ হচ্ছে হীন শব্দ, শূন্য শব্দ, দুটোই হচ্ছে উনবাচক শব্দ, দুটোর মানেই হচ্ছে কম। কলহ বিবাদ করা, নিপুণ, হ্যাঁ একদম পারদর্শী, মিশ্র মিশে গেছে, শ্লাঘ্ন মানে হচ্ছে মার্জিত আচার আচরণ, এরকম অর্থ ব্যবহৃত। শ্লাঘ্ন মানে একদম জেন্টলম্যান টাইপের আচার আচরণ, তার শ্লাঘ্ন শব্দের মানে। অবরা, এই ধরনের যেগুলো
শব্দ রয়েছে সেই শব্দগুলো থাকলেই বলে দিতে হবে তৃতীয়া তৎপুরুষ। তাহলে এইভাবে যদি পড়ি তাহলে আমার কতটা সময় লাগবে পড়তে? খুব বেশি সময় লাগবে না তৃতীয়া তৎপুরুষ শেষ করতে। আমি একদিনের মধ্যেই তৎপুরুষ সমাস শেষ করে ফেলতে পারবো, অব্যয়ভাব সমাস শেষ করে ফেলতে পারবো। 2-3 ঘন্টার মধ্যে আমার মোটামুটি রিভাইজ হয়ে যাবে জিনিসটা। যেমন মাস ও পূর্ব, আমি কি দেখবো মাস ও পূর্ব কি সমাস হয়েছে যদি বলে মাসং পূর্ব, না মাসেনো পূর্ব, না মাসাত পূর্ব, না মাসস্য পূর্ব। বাংলা মানে করলে হবে মাসের পূর্ব, তাহলে বোধহয় মাসস্য পূর্ব হবে, এরকম মনে হতে পারে। না, এইভাবে বিচার করা যায় না। বিচার করতে হবে কি পাণিনি এই শব্দগুলো উল্লেখ করেছেন কি করেননি। পাণিনি পূর্ব শব্দ বলে দিয়েছেন, যেখানে পূর্ব শব্দ থাকবে তৃতীয়া তৎপুরুষ করতে হবে। তাহলে আগেরটা কি করবে, মাসেন পূর্ব, মাস শব্দ আগে তৃতীয়ান্ত পদ থাকতে হবে, এই যে বলেই দিয়েছে তৃতীয়ান্ত পদ আগে থাকতে হবে। তাহলে তৃতীয়ান্ত পদ কোনটা, মাস হচ্ছে তৃতীয়ান্ত। ব্যাজ বাক্য যখন করব মাসটাকে তৃতীয়ান্ত করে দেবো, হয়ে গেল মাসেন। আর পূর্ব শব্দ যেমন আছে পিতৃ সদৃশ, সদৃশ শব্দ আছে মানে তৃতীয়া তৎপুরুষ হবে, আর পিতৃটাকে তৃতীয়া করে নেব, ব্যাজ বাক্য হয়ে যাবে। তৃতীয়া করলে কি হচ্ছে পিত্রা সদৃশ, পিতৃ সম একই রকম পিত্রা সম, তার ফলে আকার হয়ে যাবে। মাসোনম, হ্যাঁ মাস হচ্ছে মাস কড়াইয়ের ডাল বা কলাইয়ের ডাল যেটা বলি সেটা হচ্ছে মাস। বানানটা খেয়াল করে, দন্ত সময় কিন্তু মূর্ধন্য স। তাহলে মাসেনো উনম, উনো মানে কম, মাসেনো উনম, অর্থাৎ মাস কড়াই সামান্য কম, এরকম বলতে চাইছে। বল শূন্যম, হ্যাঁ একদম সৈন্যবাহিনী শেষ হয়ে গেছে, বল শেষ হয়ে গেছে, পাওয়ার শেষ হয়ে গেছে, তাহলে শূন্য শব্দ কমে গেছে অর্থে ব্যবহৃত হচ্ছে, বল শূন্য। কলহ, বাক কলহ, এটা অনেক জায়গাতেই তোমরা পেয়েছো, বাক কলহ, কলহ শব্দ আছে মানে তৃতীয়া করতে হবে। বাচি কলহ না বাচা কলহ কোনটা হবে, এরকম কিন্তু প্রশ্ন হয়। এখানে কলহ আছেই মানে আমরা তৃতীয়া দিয়ে করব। তাহলে কলহটাকে আলাদা করো, আর পড়ে থাকলো বাক শব্দ, বাক শব্দের তৃতীয়ার এক বচন করো, আকার জুড়ে দাও বাচা, বাক থেকে হয়ে যাবে বাচা, তৃতীয়ার এক বচন কলহ, ব্যাস বাক্য হয়ে গেল। ঠিক নিপুণ শব্দ, বাং নিপুণ, বাচা নিপুণ, নিপুণ শব্দ দিয়ে কি হলো তৃতীয়া তৎপুরুষ। পাণিনি বলে দিয়েছেন এই শব্দগুলো, এই শব্দগুলো আমি নিজে লিখিনি, পাণিনি নিজে এই শব্দগুলো উল্লেখ করে দিয়েছেন যে এই শব্দ থাকলে তৃতীয়ায় করতে হবে। তাহলে বাং নিপুণ কি হবে, বাচা নিপুণ। গুড় মিশ্র, গুড়েন মিশ্র, আচার শ্লাঘ্ন, আচারেন শ্লাঘ্ন, আচারের দ্বারা সে মার্জিত, রুচি সম্পন্ন, ভদ্র, শ্লাঘ্ন মানে ভদ্র। মাসেন অবর, এক মাসের দ্বারা পরিমিত, হ্যাঁ আচ্ছা তৃতীয়ান্ত পদ এবং তৎকৃত গুণবাচক পদের তৃতীয় তৎপুরুষ। এইটা একটু বোঝার জায়গা রয়েছে, কারণ এটা শব্দযোগে হয়নি, একটু অর্থ বুঝতে হবে। এরকম কয়েকটা আছে অর্থবোধক সূত্র, তার বাংলা মানে এখানে দেওয়া রয়েছে। তৃতীয়ান্ত পদ থাকতেই হবে, তৃতীয়া তৎপুরুষ মানে একটা তৃতীয়ান্ত পদ থাকতেই হবে। যে কটা তৎপুরুষ আছে প্রথম দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত সবকটাতে একটা তদন্ত পদ থাকতে হবে, তৎ বিভক্তিযুক্ত পদ থাকতে হবে। আর কি তৎকৃত গুণবাচক শব্দ, তৎকৃত মানে তার দ্বারা করা হচ্ছে, এইরকম একটা শব্দ থাকতে হবে। কেমন বলছে, শলাকা খণ্ড, তাহলে শলাকা মানে হচ্ছে ধরো একটা লাঠি, একটা দণ্ড, শলাকা দণ্ড এক ধরনের লাঠি। তো এই শলাকা বা লাঠি একটা বস্তু, একটা দ্রব্য, সেইটা দিয়ে কি হয়েছে, খণ্ড হয়েছে, টুকরো করা হয়েছে, সেইটা দিয়ে খণ্ড টুকরো করা হয়েছে। তাহলে তৃতীয়ান্ত পদ যদি হয় শলাকয়া এবং শলাকার দ্বারা করা হলো, তাহলে তৎকৃত বলা যেতে পারে খণ্ডটাকে। এই খণ্ড শব্দটাই হচ্ছে তৎকৃত গুণবাচক শব্দ। শলাকার দ্বারা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে খণ্ড করা হচ্ছে। শলাকা দিয়ে চোখে খোঁচা মেরেছে, পেন্সিল দিয়ে ছাত্রটি খোঁচা মেরেছে, বাচ্চাটি আরেকজনের চোখে খোঁচা মেরেছে, তাহলে পেন্সিলের দ্বারা চোখ কানা করে দিয়েছে, তাহলে পেন্সিলের দ্বারা কানা করা হয়েছে, তাহলে পেন্সিলটা দ্বারা করা হয়েছে, তাহলে তৎকৃত হচ্ছে কোনটা, কান, কানত্বটা হচ্ছে তৎকৃত শব্দ, যার দ্বারা কানা করে দেওয়া হচ্ছে। তাহলে শলাকয়া খণ্ড, শলাকা খণ্ড। তাহলে তৎকৃত মানে বুঝতে পারলে, তৎকৃত মানে ওই তৃতীয়ান্ত পদটার দ্বারা করা হচ্ছে এমন একটা কাজ, এমন একটা গুণবাচক শব্দের নাম। খণ্ড করা হচ্ছে, বস্তুটা খণ্ড হয়ে যাচ্ছে, এটাও একটা গুণবাচক শব্দ, খণ্ডত্ব গুণ রয়েছে তার মধ্যে। কানো মানে কানত্ব গুণ রয়েছে তার মধ্যে, সামান্য ধর্ম রয়েছে ইত্যাদি।
শলাকা কানো, মূল শব্দ শলাকা, তৃতীয়া করে দাও শলাকয়া কানা, শলাকার দ্বারা কানা হয়েছে, সেটা শলাকয়া কানো। আবার দেখো তৃতীয়ান্ত কর্তৃ এবং করণ পদ, কর্তৃ এবং করণ পদ হতে হবে। আগেরটাই কিন্তু কোথাও বলে দেয়নি তৃতীয়ান্ত পদ হলে সেটা কর্তা হবে না করণ হবে না অন্য কিছু হবে, কিছু বলে দেয়নি কিন্তু। এখানে বলেই দিচ্ছে যে তৃতীয়ান্ত পদটাকে মাস্ট বি কর্তা হতে হবে অথবা করণ হতে হবে, এবং পরে কৃত প্রত্যয়ান্ত পদ থাকতে হবে, কৃত প্রত্যয়ান্ত পদ থাকতে হবে। তাহলে কৃত প্রত্যয় সকলেই জানো, ত, তবতু, হ্যাঁ, তাজ, লব, সত্রী, সানজ, আর যা যা কৃত্য প্রত্যয় রয়েছে, এছাড়া আরো অনেক রয়েছে, ত্রিচ, তিন, হ্যাঁ, নমূল, হাবি জাবি অনেক রয়েছে। তো এরা সকলেই কৃত প্রত্যয়, ধাতুর পরে যে সকল প্রত্যয় যুক্ত হয়, যারা তিন নয় এরকম করে কৃদ অতিং সূত্র করিয়েছি, তাহলে তৃতীয়ান্ত পদ আগে থাকতেই হচ্ছে, তারপরে কৃত প্রত্যয়। তাহলে দেখো যখন তুমি পড়ছো তখন তুমি যদি একটু খেয়াল করে পড়ো যে শেষে একটা ত প্রত্যয় দেখতে পাচ্ছি, এখানে এখানে একটা ত প্রত্যয় দেখতে পাচ্ছি, ত্রাত। ত প্রত্যয় শেষে থাকে কোথায়? ষষ্ঠীতেও হতে পারে, পঞ্চমীতেও হতে পারে, নাকি তৃতীয়ায়। হ্যাঁ, ষষ্ঠীতেও হয় কিন্তু তৃতীয়ায় হওয়ার সম্ভাবনা বেশি, কারণ পাণিনির একটা সূত্র আছে এই বিষয়ে, সূত্র আমি বলবো না বলেছি। তাহলে হরিত্রাত ত প্রত্যয়ান্ত পদ আছে মানে তৃতীয়া করতে হবে। তৃতীয়া করলে কি করতে হবে? হরিটাকে তৃতীয়ান্ত করে দাও, হরিনা ত্রাতা, হয়ে গেল ব্যাজ বাক্য। এতটাই সোজা ব্যাজ বাক্য তৈরি করা। আচ্ছা, ভিন্ন, ভিন্ন শব্দের ব্যুৎপত্তি কি? ভিদ ধাতু, তার সঙ্গে ত প্রত্যয় করো, হয়ে যাচ্ছে ভিন্ন, তারপর বিভক্তি বচন জুড়ে দিলে হয়ে গেল ভিন্ন বিসর্গ। কিসের দ্বারা ভিন্ন? নখের দ্বারা ভিন্ন। আর নখ কতগুলি হতে পারে? অনেকগুলি, তাই নখই ভিন্ন। আর হরিনাথরা তো এক বচনে করেছিলাম কেন? হরি একটা, হরি একজন, হ্যাঁ, একজন ব্যক্তি, তাই হরি না তৃতীয়া করেছিলাম। কিন্তু নখে বহু বচন কেন করলাম? নখ তো অনেকগুলি, তাই নখই করতে হলো। তুমি নখেন ভিন্ন করলেও কোনো ভুল নেই। ব্যাজ বাক্যতে যদি নখেন ভিন্ন থাকে, নখেন ভিন্নটাও রাইট, নখই ভিন্নটাও রাইট, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু এই ভিতযুক্ত ত রয়েছে, এইটা দেখে আমাকে বুঝতে হবে যে ভিতযুক্ত ত রয়েছে, এই ত প্রত্যয়ান্ত পদ কোথায় থাকতে পারে? তৃতীয়া তৎপুরুষে থাকতে পারে। এইভাবে পড়লে তোমার অনেক অল্প সময়ে জিনিসগুলো মাথায় থাকবে এবং তুমি হল পর্যন্ত নিয়ে যেতে পারবে জিনিসগুলোকে। তৃতীয়ান্ত কর্তৃকরণ পদ, আগেরটার মতো দেখো, তৃতীয়ান্ত কর্তৃকরণ পদ থাকতে হবে। আচ্ছা, আগেরটা কর্তৃকরণটা দেখিয়ে দিই। হরিনাথ রাত, হরির দ্বারা রক্ষা করা হয়েছে, হরির দ্বারা রক্ষা করা হয়েছে। হরিনাথ রাত অহম, হরিনাথ রাত অহম, আমি হরির দ্বারা রক্ষাকৃত ব্যক্তি। এইভাবে যদি বলি তাহলে কে রক্ষা করেছে? হরি রক্ষা করেছেন। তাহলে হরি হলেন কর্তা, রক্ষা করার কর্তা। নখই ভিন্ন, কি দ্বারা ভিন্ন করেছো তুমি? হ্যাঁ, তুমি নখ দিয়ে ভেঙে ফেলেছো, ভেঙে ফেলেছে কে? কেউ একজন ব্যক্তি, সে কর্তা। কিন্তু কিসের দ্বারা ভেঙেছে? নখ দিয়ে ভেঙেছে, নখটা সাধকতম বা করণ। এইভাবে বুঝতে হবে যে এখানে কর্তা আর এটা হচ্ছে করণ। ঠিক পরেরটাতেও দেখবো যে আগে দেখো তৃতীয়ান্ত পদ রয়েছে, কর্তৃকরণ রয়েছে, কিন্তু পরে কৃত্য প্রত্যয় রয়েছে। আগেরটা কৃত প্রত্যয় বলে দিয়েছেন, কিন্তু এখানে স্পেশালি কৃত্য প্রত্যয়ের কথা বলে দিয়েছেন। কৃত্য প্রত্যয়টাও কৃত প্রত্যয়ের মধ্যে, কৃত প্রত্যয়ের বাইরে নয়, কিন্তু স্পেশালি কৃত্য প্রত্যয়ের জন্য আলাদা নিয়ম করে দিয়েছে। তাহলে কৃত্য প্রত্যয় থাকলে কি হবে? একই রকম ভাবে তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। কিন্তু সেই কৃত্য প্রত্যয়ান্ত পদ যখন বোঝাবে, সমাজবদ্ধ করবো, তখন প্রশংসা বা নিন্দা বোঝাবে। এবং এই উদাহরণটা বেশ দেয়, কাক ও পেয়া নদী, বা তো ছেদ্রাম, মানে কি? কাক ও পেয়া, কাক হচ্ছে একটা শব্দ ধরে নিলাম, আর পেয়া শব্দটার দিকে খেয়াল করো। পেয়া শব্দটা কি করে হয়েছে? পা ধাতু, আকারটা বাদ দাও, পেয়ার আকার বাদ দাও, হয়ে গেল পেয়, মানে পানের যোগ্য। তাহলে পা যুক্ত যথ যুক্ত প্রত্যয় যদি করি তাহলে হয় পেয়, হ্যাঁ, পা যুক্ত যথ পেয়। তাহলে কাকো পেয়। এবার নদীর যেহেতু বিশেষণ, তাই হচ্ছে কাকো পেয়া, মানে এমন একটা নদী যে নদীর জল এতটাই শুকিয়ে গেছে যে কাক পান করলেও শেষ হয়ে যাবে। কাকো পেয়া নদী, এই নদীটা, এই নদীতে কোনো জল নেই, তুমি আরামসে পার হয়ে যেতে পারো। কাকো পেয়া নদীয়াম, এইভাবে বাক্য প্রয়োগ হয়। তাহলে কাকো পেয়া নদী, নদীর নিন্দা করা হলো। নদীর প্রশংসা কখন হয়? নদীর যখন তার ভরা যৌবন হয়, প্রচুর জল থাকে, তখনই নদীর প্রশংসা হয়।
ছল ছল জলের আওয়াজ হবে, নদীর প্রশংসা। কিন্তু কাকোপেয়া যখন বলা হচ্ছে, নদীর নিন্দা করা হচ্ছে, এটা নদীর নিন্দাবাচক পদ। তাহলে কাকোপেয়া নিন্দা করা হচ্ছে, প্রশংসা নয় কিন্তু নিন্দা। এরকম নিন্দা বোঝাচ্ছে। প্লাস এই কাকোপেয়াতে কি রয়েছে, কৃত্য প্রত্যয় রয়েছে, যৎ প্রত্যয় রয়েছে, তব্বনীয় নজ্জাত কপ, এই কটা হচ্ছে কৃত্য প্রত্যয়। তাহলে পেয়াটা কৃত্য প্রত্যয়ের মধ্যে রয়েছে, যৎ প্রত্যয় কৃত্য প্রত্যয়ান্ত পদ। এই কৃত্য প্রত্যয়ান্ত পদটা দেখে তোমায় বুঝতে হবে যে এখানে কি হয়েছে। এখানটায় কৃত্য প্রত্যয়ান্ত পদ দেখে বুঝতে হবে এখানে কৃত্য প্রত্যয়ান্ত পদ পরে থাকায় তৃতীয়া তৎপুরুষ হয়েছে। বাত ও ছেদ্যম মানে কি, বাতেন ও ছেদ্যম, বাতাসের দ্বারা ছিন্ন ভিন্ন হয়েছে। বলছি এত সামান্য বিষয়, মানে তুমি বাতাসের আঘাতটাও সহ্য করতে পারলে না, ফুলের পাপড়ির মতো ঝরে গেলে, বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে গেলে সামান্য বাতাসে, এটাও একরকম নিন্দামূলক। বাতেন ও ছেদ্যম, ছিদযুক্ত যৎ ছেদ্যম, তাহলে এটাও কৃত্য প্রত্যয়ান্ত পদ। তাহলে কৃত প্রত্যয়ান্ত পদ, কৃত্য প্রত্যয়ান্ত পদ পরে থাকলেই তৃতীয়া তৎপুরুষ। অবশ্যই আগে তৃতীয়ান্ত পদ থাকতে হবে। আরো ছোট ছোট একটা দুটো উদাহরণ আছে, কিন্তু ইম্পর্টেন্ট। এক একটার জন্য পারিনি এক একটা নিয়ম করেছেন, এক একটা দুটো শব্দের জন্য পারিনি এক একটা সূত্র করেছেন, সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। কি বলছেন, ব্যঞ্জনবাচক পদ যদি থাকে, ব্যঞ্জনবাচক তৃতীয়ান্ত পদ থাকতে হয়। ব্যঞ্জন মানে যেটা খাবারের স্বাদ বৃদ্ধি করে, একটা খাদ্য দ্রব্য তাকে ব্যঞ্জন বলি, তরকারি যাকে ব্যঞ্জন বলি আমরা। তাহলে যেটা খাদ্যের মূল খাদ্যের স্বাদ বর্ধক তাকে ব্যঞ্জন বলা হয়, খাদ্যদ্রব্য একরকম। এই পদটা তৃতীয়ান্ত হবে। এখানে পরিষ্কার বলে দিল কোনটা তৃতীয়ান্ত হবে, বলে দিল। আগে যেমন কর্তাকরণ বলে দিয়েছে, এখানে কোন পদটা তৃতীয়ান্ত সেটাও বলে দিয়েছে। আর পরে স্পেশাল একটা শব্দ থাকতে হবে, অন্নবাচক শব্দ, অন্য কেউ না। কৃত প্রত্যয়ান্ত, তদ্ধিত প্রত্যয়ান্ত, হাবিজাবি শব্দ কিচ্ছু না, অন্নবাচক শব্দ। মানে অন্য শব্দ থাকতে পারে, ওদন শব্দ থাকতে পারে, এই ধরনের কিছু শব্দ থাকতে হবে, তাহলে তৃতীয়া তৎপুরুষ হবে। এবং তার একটা উদাহরণ দধ্য দান, উদাহরণটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছে, মানে পুরোনো সালের প্রশ্ন দিয়েছে। দধি আর ওদন দুটো শব্দ হয়েছে। তাহলে ওদন মানে ভাত, ওদনটা কি দিয়ে খাওয়া হচ্ছে, দধি দিয়ে খাওয়া হচ্ছে। দধিটা কি স্বাদবর্ধক, ব্যঞ্জন একরকম, সেইটা দিয়ে অন্ন খাওয়া হচ্ছে। তাহলে ব্যঞ্জনবাচক শব্দ প্রথমে রয়েছে, দধি শব্দ রয়েছে, আর পরে ওদন অন্নবাচক শব্দ রয়েছে, মানে এখানে তৃতীয়া তৎপুরুষ হয়েছে। এবার তৃতীয়া তৎপুরুষের ব্যাজবাক্য কি করে করব, প্রথম পদটাকে অবশ্যই অবশ্যই তৃতীয়ান্ত করতে হবে। তাহলে দধি শব্দে তৃতীয়ান্ত করো, দধনা হবে। দধি তৃতীয়ার এক বচন দধনা, আর ওদনটাকে আলাদা করে দাও, হয়ে গেল ব্যাসবাক্য। এত কঠিন কোথায় ব্যাসবাক্য, দধনা ওদন। নিয়মটা যেন ব্যাসবাক্য দেখবে নিজেই তৈরি করতে পারবে, এত মুখস্থ করার দরকার নেই তো। আচ্ছা, আরেকটা উনি কি করছেন, স্বয়ং একটা অব্যয় আছে, তার সঙ্গে ত প্রত্যয়ান্ত পদে তৃতীয়া তৎপুরুষ তিনি করেছেন। এটা খুব ভালো একটা উদাহরণ। স্বয়ংকৃত দেখলে মনে হবে দ্বিতীয় তৎপুরুষ হয়েছে। ব্যাসবাক্যটাও এইরকম, স্বয়ংকৃত সমাস করলেও স্বয়ংকৃতই হবে, কারণ স্বয়ংটা অব্যয়, এর না কোনো কিছু লোপ পাবে না কোনো কিছু যুক্ত হবে। তাহলে এই যে স্বয়ং অব্যয়ের সঙ্গে তপ্রত্যয়ান্ত পদের সমাস হয়, সেটাও কিন্তু তৃতীয়া তৎপুরুষ। কিন্তু দেখলে কোথাও মনে হচ্ছে না, দেখো তৃতীয়া তৎপুরুষ হয়েছে, অনুস্বার আছে, দেখলে সবাই গোলাবে অনুস্বার আছে মানে দ্বিতীয়, এটা স্বয়ংে দ্বিতীয় অথবা প্রথমা, প্রথমা তৎপুরুষ তো হয় না, তাহলে দ্বিতীয় তৎপুরুষই হবে। কিন্তু না, পানিনি আলাদা এই একটা শব্দের জন্য নিয়ম করে দিয়েছেন যে স্বয়ং একটি অব্যয় আছে, তার সঙ্গে তপ্রত্যয়ান্ত পদ হলে কিন্তু সমাস হতে পারে। তাহলে দেখো অব্যয়ভাব সমাস আমরা কমপ্লিট করলাম, হ্যাঁ, সংক্ষেপে, অতি সংক্ষেপে, এবং তৎপুরুষ সমাসের অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছি। বাকি আর একটা ক্লাস পেলে আমরা বাকি পুরোটাই কমপ্লিট করে ফেলবো এই সংক্ষেপ পদ্ধতির মাধ্যমে। হ্যাঁ, তারপরে যদি কেউ ডেপথে পড়তে যাও, আরেকটু যে ডিটেলসে পড়তে চাও, মোস্ট ওয়েলকাম। তুমি কত সময় নিয়ে পড়বে, প্রচুর সময় নিয়ে তোমাকে পড়ানো যাবে। 1 বছর ধরে কোর্স হয়, সমাসের কোর্স হয় বিভিন্ন জায়গাতে। যাই হোক, এখনো 246 জন এখনো আছো, খুব ভালো। এবার একজন একজন করে প্রশ্ন করতে পারো, হাত তুলবে। শুভময়, প্রশ্ন করো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি যেটা সংখ্যা বংশানো যে উদাহরণ দিয়েছেন, ত্রিমুনি আর দ্বিমুনি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তো ওখানে ত্রিমুনি যেটা আপনার করতাম, যেটা সমাহার দিগুতে ত্রয়ানাং মুনিনাং সমাহার, ওটা তাহলে হবে না? না, ত্রয়ানাং মুনিনাং সমাহার তুমি যদি করো, না এখানে করা যাবে না। হ্যাঁ, তুমি সমাহার করলে তখন রূপটা না অন্যরকম হবে। 3 জন মুনির সমাহার যদি করো, তাহলে ভুবনম যেমন হয়, মুনি, ওটা অন্যরকম রূপ হবে, তখন কিন্তু সমাহার দ্বন্দ্ব করা যাবে। কিন্তু এখানে ওইভাবে তুমি ব্যাজবাক্য করলে হবে না, ব্যাজবাক্য করতে হবে
ত্রয় মুনয়। পঞ্চ ত্রয় এইভাবে যদি এখানে করো তাহলে ব্যাস বাক্যটা তাহলেই কি হবে? ত্রয় মুনয়, তিনজন মুনি, এইভাবে যদি করো তাহলেই হবে অব্যয়ীভাব সমাস। আর দ্বিমুনিকে করতে হবে দৌ মুনি, দয় বয় ঔকার, ময়রস্যু, নয় দীর্ঘিকার। নয় দীর্ঘি কেন হলো? দ্বিবচনে দ্বিবচনের তাই জন্য। দীর্ঘিকার হলো। দৌ মুনি, দুজন মুনি তার বংশ। হ্যাঁ, এইভাবে করলে এটা অব্যয়ীভাব সমাস হবে। নেক্সট, শান্তনু পান্ডা, যাদের হয়ে গেছে হাত নামিয়ে দেবে। আচ্ছা, শান্তনু কিছু জিজ্ঞাসা নেই। সুপ্রিয়া পণ্ডিত, সুপ্রিয়া পণ্ডিত কিছু জিজ্ঞাসা থাকলে করবে, না হলে হাত নামিয়ে দেবে। মাইক অফ আছে, শোনা যাচ্ছে না। কিছু বলছো কি? বলছে না। আচ্ছা, জয় মুখার্জি। হ্যাঁ নমস্কার স্যার, বলছি স্যার হ্যাঁ, আমরা যেটুকু জানি যে বহুব্রী সমাসে অন্য পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, কিন্তু স্যার এখানে অব্যয়ীভাব সমাসে যখন পড়াচ্ছেন দেখলাম যে অন্য পদের অর্থ প্রধান হলো অব্যয়ীভাব সমাস হয়। তো স্যার এই জায়গাটা একটু একদম বুঝতে পারলাম না। 100% হয়, ওই জায়গাটা একটু 100% হয়। উন্মত্ত গঙ্গম মানে কি? উন্মত্ত গঙ্গম এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হচ্ছে যে দেশের গঙ্গা উন্মত্ত, সেই দেশকে বলা হয়েছে উন্মত্ত গঙ্গম দেশ। এইভাবে অন্য একটা পদের অর্থ করে পাণিনি নিজেই সূত্র করে দিয়েছেন। পাণিনির সূত্রই রয়েছে, এইগুলো হয়তো পড়োনি, সেই জন্য হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই পাণিনির সূত্রের মধ্যে তুমি এগুলো পেয়ে যাবে, যেখানে অন্য পদার্থ প্রধান হলেও কিন্তু অব্যয়ীভাব সমাস হয়েছে, এবং এটাতে কোনো ভুল কিছু নেই। তা 100% সত্য। তুমি সূত্র দেখবে, অন্য পদার্থে চ সংজ্ঞায়াম বলে একটা সূত্র রয়েছে। অন্য পদার্থ বোঝালে, এবং সেটা যদি সংজ্ঞা বোঝায়, ডেফিনেশন, যে দেশটা কেমন, না ওই দেশে লাল রঙের গঙ্গা প্রবাহিত হয়, ওই দেশটা ওই রকম লাল গঙ্গা যুক্ত দেশ, তখন লোহিত গঙ্গম দেশও বলা যেতে পারে। এইভাবে যদি ডেফিনেশন দেওয়া হয়, সংজ্ঞা দেওয়া হয়, তাহলে সেইটি অব্যয়ীভাব সমাস হবেই। পাণিনির সূত্র তার প্রমাণ। সূত্র নাম্বার হচ্ছে 2.1 অধ্যায় 21 নম্বর 2, দ্বিতীয় অধ্যায় আছে। তুমি দেখবে অন্য পদার্থে চ সংজ্ঞায়াম। আর ঠিক বহুব্রীর আছে সূত্র হচ্ছে অনেকম অন্য পদার্থে, দুটোতেই অন্য পদার্থে হয়, আর দুটো সূত্রই পাণিনির, তাহলে কেন হবে না? ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওকে, মাম্পি বৈদ্য, হাত নামিয়ে দেবে। মাম্পি বৈদ্য বলো। হ্যাঁ স্যার, বলছি অব্যয়ীভাব সমাসে আপনি 10 নম্বরে যেটা বলেছেন, ওই যে সমাসবদ্ধ পদের অকারান্ত হলে শেষে ম বা অম থাকবে, হ্যাঁ, ঠিক কিন্তু ঠিক এই যে একদম। কিন্তু যে যে যথাশক্তি, সখসী, অপবিষ্ণু, এই তিনটে এখানে কি, মানে আমি এটা বুঝতে পারিনি। এসে এগুলো কি কি অকার আছে এগুলোতে? না স্যার, এখানে তো যথাশক্তিতে অকার দেখো, নেই। তাহলে ময় হসন্ত আসবে না। ও মানে অকার না থাকলে মানে এরকমও থাকতে পারে, এরকম যথাশক্তি, হ্যাঁ মানে হ্যাঁ, এরকম। অবশ্যই অবশ্যই, সব অকারান্ত হবে এমন কোনো কথা কোথাও বলা নেই, তাই না? আচ্ছা, ঠিক যদি আছে, অকারান্ত হয় তাহলে অবশ্যই অবশ্যই ময় হসন্ত হবে, এইটুকু মনে রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, রুমা দাস, হাত নামিয়ে নাও মাম্পি। রুমা দাস। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম কি, ওই যে অব্যয়ীভাব সমাসের যে সংখ্যাবাচক শব্দের যে সমাসটা, ওইটা আর হচ্ছে যদি সমাহার দ্বিগু থাকে, ওই দুটো কি করে তাহলে বুঝতে পারবো যে এটা আরেকবার অব্যয়ীভাব? বলো, বলো আরেকবার বলো। অব্যয়ীভাব সমাসের যেটা সংখ্যাবাচক যে শব্দের যে সমাসটা হয়েছে না, ওই ত্রিমুনি, হ্যাঁ দ্বিমুনি, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, যদি ওইটা হয় স্পেশাল, সমাহার। যে ওইখানে মুনি শব্দই থাকবে, তোমাকে এর বাইরে কোনো শব্দ দেবে না। আচ্ছা আচ্ছা, ওটা ঠিক আছে, লিমিটেড একটা জায়গা, ওর বাইরে যাবেই না। ওইগুলো হলেই অব্যয়ভাব করে, বাকিগুলো হলে অন্য কিছু করবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট রয়েছে রুমা, হাত নামাও। হ্যাঁ, আচ্ছা, নাম। আর 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 কাউকে আমি দেখছি না, বোধহয় হাত কেউ নেই। ঠিক আছে। বেশ, থ্যাংক ইউ প্রসেনজিৎ বাবু, অনেক অনেক ধন্যবাদ। আর
তোমরা যারা এখনো আছো, আমি বেশিরভাগ পরিচিত মুখ আমাদের রেগুলার ব্যাচের ছাত্রছাত্রীদেরকে দেখছি। বেশ কয়েকজন হয়তো আপনারা রেগুলার ব্যাচে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। ক্লাস কেমন লাগলো? গতকালকের থেকে আমি সবাইকে জানিয়ে আসছিলাম একদম সেরা সেরা ক্লাস থাকছে, এবং সমাজ বিষয়ে তোমাদের যে ভয়, সেই ভয়টা আমরা তো একটা ক্লাসের মধ্যে তো আর পুরো সমাজটা কখনোই শেষ করা সম্ভব নয়, তাই না? কিন্তু এসএসসি পরীক্ষার জন্য যতটুকু দরকার, প্রত্যেকটা মুহূর্তে আমরা বারবার বলি যে এসএসসির জন্য বেশি ডিপলি পড়াশোনা করবেন না, এসএসসির জন্য এত চাপ নেবেন না। অনেক বেশি সূত্র যদি মুখস্থ করতে গেছেন তাহলে কিন্তু পরীক্ষার হলে ভুল করবেন। আর আজকের যে ক্লাস সমাজের, প্রসেনজিৎ বাবুর যে ক্লাস, কেমন লাগলো সেই ক্লাসটা? সমাজ যে সংক্ষেপে সমাজ, কেমন লাগলো ক্লাসটা? যদি কেউ বা আপনারা যদি কমেন্টে জানান। এগুলো আমাদের প্রাপ্তি নয়, এই কমেন্টের আপনারা যা জানাবেন সেগুলো হচ্ছে স্যারের প্রাপ্তি। স্যার এখানে নিজে আছেন, মানে সারাটা দিন যে অক্লান্ত পরিশ্রম, একটা ক্লাস করাতে গিয়ে এই সুন্দর সুন্দর পিপিটি বানানো, এত পড়াশোনা করা, এত ইনফরমেশন তথ্য দেওয়া, এইগুলো যদি আপনাদের থেকে আমরা ফিডব্যাক গুলো পেয়ে যাই তখনই মনে হবে যে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। কেমন লাগলো জানাবেন, কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। ওকে, আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখনো পর্যন্ত যুক্ত আছেন আপনারা 116, এবং এটা আমাদের কাছে একটা গর্বের দিন যে আমরা যুক্ত, মানে প্রায় 301 জন ছাত্রছাত্রী আজকের ক্লাসে আমাদের যুক্ত হয়েছিল। এটা অত্যন্ত অত্যন্ত একটা গর্বের দিন, এবং এটা একটা স্মৃতি হয়ে থাকবে। এসএসসি পরীক্ষা হয়ে যাবে, আপনারা অনেকেই চাকরিতে জয়েন করবেন, অনেকেই বিভিন্ন স্কুলে যাবেন, কিন্তু আজকের এই দিনটা, রাত্রি এখন 11:37, এই দিনটা কিন্তু আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। ওকে, আর নেক্সট আপনাদেরকে আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি, আগামী কালকে রাত্রি 10টার সময় আপনারা থাকবেন, আরো ভালো ভালো ক্লাস আসছে আপনাদের জন্য। আর আমরা যেটা কথা দিই যে বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের, সংস্কৃত, বিশেষ করে সংস্কৃত ছাত্রছাত্রীদেরকে আমরা যতটা পারছি আমরা একটা সঠিক তাদেরকে গাইড করার চেষ্টা করছি। কারণ আমাদের এখানে যারা এক্সপার্ট আছেন, প্রসেনজিৎ বাবু থেকে শুরু করে অধ্যাপক বিবেক কর্মকার থেকে শুরু করে যারা আছেন, আপনারা প্রত্যেকেই ক্লাস করেছেন, তাই না? সুতরাং জানেন আমাদের কোয়ালিটি, এবং আমরা এটুকু বিশ্বাস, আমার এটুকু বিশ্বাস, এই কোয়ালিটি আমি আপ টু এক্সাম পর্যন্ত আপনাদেরকে দিয়ে যাব। তাই যুক্ত থাকুন বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠানের সাথে। যারা যারা রেগুলার ব্যাচে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ভরসা করার জন্য, এবং যারা এখনো পর্যন্ত যুক্ত হতে পারেননি, হয়তো ভাবছেন যে কোন প্রতিষ্ঠানে এখন ভর্তি হব বা কোথায় ভালো একটা সার্ভিস পাবো, যাই হোক সেই জায়গাটা আমি বলছি না, আপনারা বিচার করেন প্রতিষ্ঠান আছে, তারপর আপনারা একটা সিদ্ধান্ত নিন, কিন্তু তাড়াতাড়ি নিন, যা নেবেন তাড়াতাড়ি নিন, কারণ সময় আমাদের আস্তে আস্তে কিন্তু ঘনিয়ে আসছে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সাথে আবার আগামীকাল দেখা হবে রাত্রি 7:30 থেকে। অধ্যাপক বিবেক বাবুর তো আমাদের রেগুলার ব্যাচে ক্লাস আছে রাত্রি 10টার থেকে, আপনাদের সাথে আরো একটা মজাদার ক্লাস নিয়ে আমরা আসছি। সবার সাথে আমাদের দেখা হবে, ভালো থাকুন। আর অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি প্রসেনজিৎ বাবু আপনাকে, অক্লান্ত পরিশ্রমের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর এইভাবে আপনার থেকে আমরা আরো আশা রাখছি পরের ক্লাসগুলো আরো দারুণ দারুণ তথ্য সমৃদ্ধ আপনার কাছ থেকে আমরা উপহার পাবো। সকল ছাত্রছাত্রীদেরকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত যে ওরা এখনো 11:30 15টা বাজে, সেই পর্যন্ত এখনো 100 প্লাস ওরা রয়েছে। 300 জন কিন্তু প্রায় শেষ পর্যন্তই ছিল। এটা ওদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, এবং ওদের পরিশ্রমকে কুর্নিশ জানানো উচিত। আরো বেশি পরিশ্রম করো, তোমাদের সঙ্গে আমরা আছি। হ্যাঁ বলো সঞ্জয় বেরা। বলছি স্যার, আপনি যেভাবে সমাজটা করালেন খুব ভালো লাগছে। যদি কারেক্টটাও এরকম ভাবে শর্টে করাতেন তাহলে খুবই ভালো হতো স্যার। আসবে 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 সঞ্জয়, আসবে স্যার তো আছেন, আসবে চিন্তার কোনো কারণ নেই। এতদিন ডিটেলস থাকার পরে তারপরে এরকম ডিটেলসে পড়া অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। আর সমস্ত রকম পরিস্থিতি থেকে পড়া অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি শর্ট ট্রিক্স হতো তাহলে মনে একটু ভালো হতো। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে, তোমরা আমাদেরকে সময় দাও, আমরা এক এক করে সব কিছু দেবো। যেমন আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস দেবো, ঠিক তেমন ভাবে একটু ডিপলি যে রেগুলার ব্যাচে যেখানে ক্লাস করছো একটু তো ডিপলি আমাদের সেগুলো একটু তো জানতে হবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস থাকবে, সাথে সাথে সেই ক্লাসগুলো থাকবে, সব কিছু থাকবে প্রত্যেকটা টপিকের উপর, শুধু সমাজ নয়, সমাজ, কারক, সন্ধি, আমরা বেসিক কনসেপ্ট পুরো ক্লিয়ার করব, সাথে সাথে আমরা রেগুলার ব্যাচে আরো যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো করব। তোমাদের জন্য আমরা আছি, 3টে মাস নয় সব সময় আছি, কিন্তু এসএসসির জন্য আমরা 3 মাস তোমাদেরকে সব রকম ভাবে সাহায্য করার চেষ্টা করব, যাতে রাত্রি 1টা হোক, 2টো হোক, 3টে হোক, তোমরাও জাগবে আমরাও জাগবো। কেমন? নিশ্চিন্তে থাকো, আমি কথা দিচ্ছি ক্লাস থাকবে।
এরকম ক্লাস তোমাদের জন্য থাকবে। আর সমাজের তো আজকে তো শেষ হয়নি, নেক্সট পার্ট 2 তোমাদের জন্য আসছে এবং অবশ্যই প্রসেনজিৎ বাবুই আসবেন। ভালো থেকো সবাই। আজকে পিটিটা পাবো তো? ঠিক পিডিএফ? আছে, পিপিটি ঠিক আছে, দিয়ে দেবো। ওকে আচ্ছা। ওকে, চলো, গুড নাইট স্যার স্যার। বলছি স্যার যদি ওকে একটু প্রসেনজিৎ বাবু, গুড নাইট। স্যার যদি একটু অশুদ্ধি সংশোধনটা একটু দেখতে তাহলে খুব ভালো হতো। স্যার যদি একটু অশুদ্ধি সংশোধনটা পড়াতেন। ঠিক আছে ঠিক আছে, আসবে আসবে, সব কিছু হবে, সব কিছু হবে, নিশ্চয়ই হবে। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে স্যার আমরা রাখি, প্রসেনজিৎ বাবু রাখি, তাহলে আজকের মতো শেষ করি এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড নাইট সবাই। চলো সবাই ভালো থেকো, শুভরাত্রি, আবার দেখা হবে কালকের ক্লাসে। ভালো থেকো সবাই, গুড নাইট।